তখন ব্লাড অক্সিমিটার। কিন্তু এখন ব্লাড অক্সিমিটার একদম কমন হয়ে গেছে, সব জায়গায় দেখা যায়। আপনারা কি জানেন ব্লাড অক্সিমিটারের কাজ কি, বা যেটাকে পালস অক্সিমেট্রি বলে? কি করে অক্সিমিটার ব্লাডের আসলে? মধ্যে অক্সিজেনটা মেজার করে আর কি। হ্যাঁ, অক্সিজেনের স্যাচুরেশন মেজার করে। আঙুলের অক্স- মাথায় এটা হ্যাঁ, এটা এককটা কিসে দেয় জানেন? মানে রিডিংটাতে যায়, সেটার এককটা কি হয়? না স্যার। সবসময় একটা কাজ করবেন, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আপনারা কোনো কিছুতে যখন রিডিং পাবেন কোনো, সবসময় খেয়াল করবেন কি এককটা কি। কারণ আপনি যদি জানেন যে এককটা কি, আপনি কিন্তু ইনিশিয়ালি একটা গেস করতে পারবেন যে আসলে ভিতরে কি হচ্ছে, মেজারমেন্টটা কি টাইপের হইতেছে। যেমন মনে করেন কোনো একক যদি না থাকে, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব যে এটার মধ্যে কোনো না কোনো একটা রেশিও করা হইতেছে। কমন ইউনিটের অথবা ইনপুট আউটপুটের মধ্যে একটা রেশিও করা হইতেছে, যেটার ইউনিট এক, এজন্য কাটাকাটি হয়ে কোনো ইউনিট থাকতেছে না। পার্সেন্টেজ যদি হয়, সেম সেম লজিক অ্যাপ্লাইজ, তাই না? পার্সেন্টেজ হওয়া মানেও সেম ইউনিট কাটাকাটি হয়ে যাচ্ছে। আবার আপনার যদি ডিবিএ দেয়, কোনো কিছুর একক যদি ডিবিতে থাকে, ডেসিবেলে থাকে, তখন আপনি বুঝবেন এটা রেশিও করা হইতেছে ঠিকই, কিন্তু এটার লগে দেখানো হইতেছে আমাকে, লগে বা লনে দেখানো হইতেছে, তখন আমার আউটপুটটা আসবে ডিবিতে। আর এমনিতে ভোল্টেজ, কারেন্ট, এগুলো তো আপনারা বুঝেনি খুব ভালো, প্রেশারের একক। সো এককটা সবসময় খুব ভালোভাবে খেয়াল করবেন। পরীক্ষার সময় বেশিরভাগ জিনিসে দেখা যায় কি এককে স্টুডেন্টরা আটকায় যায়, মানে সব বুঝাইতে পারতেছে কিন্তু একক কি বলতে পারতেছে না। যেমন কালকে আমাদের একটা একক ছিল মিলিমিটার এইচজি, এটার সঙ্গে কিভাবে প্যাসকেল এবং বারের সম্পর্ক, সেই জিনিসটা আপনারা দেখবেন। তো যাই হোক, আমরা যেই আঙ্গুলের মধ্যে যেটা বসে পালস অক্সিমিটার ইউজ করি, যেটা মাপি, সেটার একক আসে পার্সেন্টেজে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ওই সংখ্যাটার পাশে পার্সেন্টস থাকে। পার্সেন্টেজ মানে হলে কি কত পার্সেন্ট হিমোগ্লোবিন আপনার অক্সিজেন দ্বারা স্যাচুরেটেড, আর কি পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেন মুক্ত আছে। সো এটাতে আসলে বেসিক্যালি বোঝা যায় যে মানে টোটাল যতগুলো হিমোগ্লোবিনের কাউন্ট আছে, এর মধ্যে কতগুলো অক্সিজেনের সঙ্গে বাউন্ড অবস্থায় আছে আর কতগুলো আনবাউন্ডেড অবস্থায় আছে। সো করোনা হলে দেখা যায় যে হঠাৎ করে আপনার এই স্যাচুরেশন লেভেলটা কমে যায়, মানে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে না। সো স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন যদি অক্সিজেন ক্যারি না করে, সেই ক্ষেত্রে আপনার সেল অক্সিজেন পাবে না। সেল যদি অক্সিজেন না পায়, তাহলে ওরা কাজ করতে পারবে না, মারা যাবে। আর করোনার ক্ষেত্রে মেইন যে সমস্যা হয়, অক্সিজেনের স্যাচুরেশন লেভেলটা যে কমে যায়, এটা মানুষ টের পায় না। এটা হলো বড় একটা সমস্যা, মানুষজন টের পায় না, হঠাৎ করে নেমে পড়ে, আস্তে আস্তে নামে না। তো এই জন্য করোনার সময় ব্লাড অক্সিমিটার বা পালস অক্সিমিটার এটা হাতের কাছে রাখাটা জরুরি। তো ব্লাড অক্সিমেট্রি মানে অক্সিজেন স্যাচুরেশন আমরা মাপি যেই টেকনিকে, মেজারমেন্ট টেকনিকে, এই টেকনিকটার নাম হলো কি প্লেথিসমোগ্রাফি। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, প্লেথিসমোগ্রাফি কি। প্লেথিসমোগ্রাফি কথাটা এটার পরেও আসবে। আমরা যখন লাংসের মেজারমেন্ট করব, আমরা যখন লাংসের মধ্যে কী পরিমাণ বাতাস থাকে এবং অ্যাজমা রোগীদের লাংসের ক্যাপাসিটিটা কিভাবে কমে যায়, এগুলো যখন ডিটারমাইন করব, তখন আমাদের এই প্লেথিসমোগ্রাফি টার্মটা আবার লাগবে। জেনারেলি কোনো কিছুর ভলিউমের চেঞ্জ আমরা যখন মেজার করি, তখন ওই টেকনিকটাকেই বলা হয় হলো গিয়ে প্লেথিসমোগ্রাফি। মানে ভলিউমের ফ্লাকচুয়েশন আমরা মেজার করতেছি, এই ভলিউমের ফ্লাকচুয়েশন মেজার করাটাকেই বলা হয় হলো প্লেথিসমোগ্রাফি। এখন এই ভলিউমটা আপনার শরীরের ভিতরে কোনো ক্যাভিটির ভলিউম হতে পারে, এটা আপনার লাংসের ভলিউম হতে পারে, বা এটা মনে করেন আপনার এই যে অক্সিজেন, হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনের ভলিউম হতে পারে, ব্লাডের মধ্যে অক্সিজেনের ভলিউম হতে পারে। তো যখনই আপনি ভলিউমের ফ্লাকচুয়েশন মেজারমেন্ট করবেন, যে টার্মটা ইনভলভ থাকবে সেই টার্মটার নাম হলো গিয়ে প্লেথিসমোগ্রাফি। তো প্লেথিসমোগ্রাফি অনেক ধরনের হতে পারে। সবচেয়ে কমন যে প্লেথিসমোগ্রাফি টেকনিক, সেটা হলো গিয়ে ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স প্লেথিসমোগ্রাফি। এটা হলো গিয়ে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, এসি কারেন্টের মাধ্যমে আপনার শরীরের মধ্যে কোনো একটা ভলিউমের চেঞ্জ বা কোনো একটা ভলিউমের মেজারমেন্টে কাজে লাগে। ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স প্লেথিসমোগ্রাফি সবচেয়ে কমন উদাহরণ বলতে পারবেন কোথায়? আপনারা তো সবাই ডিজিটাল মেশিনে ওজন মাপছেন, তাই না? সো ডিজিটাল জি মেশিন স্যার। কতগুলোতে দেখছেন যে মেটালের থাকে, মেটালের পাতের মতো থাকে, প্লেটের মতো থাকে মেশিনের মধ্যে, 4টা টোটাল। এই জিনিসটা কি কখনো খেয়াল জি স্যার। করছেন? ওটার মধ্যে পা রাখলে আপনার ওজনের সাথে সাথে আরো এক্সট্রা কিছু রিডিং দেয়। পেন কিভাবে নেয়? মানে এটা যদি আপনার এই যে মেশিনটা যদি হয়, আঁকা যাচ্ছে না কেন? আমার পিপিটিতে আঁকা যাচ্ছে না, যাই হোক। তো ওইটার মানে ইসের ডিসপ্লেটার দুই পাশে, এক সাইডের দুইটা আর এক সাইডের দুইটা, এরকম
4টা টোটাল মেটালের পাত থাকে। তো আপনার পাটাকে করতে হয় কি ঠিক মেটালের পাতের উপর দিয়ে ওজনটা মাপতে হয়। ওরা করে কি মেশিনটা করে কি ওজন মাপার পরে কিছুক্ষণ পজ নেয়, সময় নেয়। সময় নেওয়ার পরে সে করে কি আরও কিছু রিডিং দেখায় আপনাদেরকে যে বডিতে ফ্যাট কতটুকু আছে, মাসেল কতটুকু আছে, মাসেল টু ফ্যাট রেশিও কত। এই ধরনের মেশিন কি কখনো এনকাউন্টার করছেন আপনারা? না জি স্যার, স্যার। একবার করছিলাম স্যার। আমি দাঁড়ান, স্যার আমি ওখানে আপনার ব্লাড ফ্লোটা মানে হচ্ছে হার্টের যে ইম্পালসটা একটু দেখায়। হ্যাঁ, হার্টের পালসটা আপনারা কেউ যদি জিমে যান, জিমে গেলে দেখবেন কি জিমের মধ্যে যে আপনার যে স্টেশনারি সাইকেলটা আছে বা যে ট্রেডমিলটা আছে, এই ট্রেডমিলের হাতলটা যেখানে মানে যেখানে হাত দিয়ে ধরবেন আপনি, ওই জায়গায় কিন্তু এরকম 2টা, এক সাইডে 2টা আরেক সাইডে 2টা এরকম পাত থাকে। আপনি যদি ওটার মধ্যে হাত রেখে এক্সারসাইজ করেন, ও আপনাকে বলে দিতে পারবে যে আপনার পালস কত, হার্ট কতবার বিট করতেছে। জি স্যার, এবং দেখছি স্যার এটা। এটা দেখছেন তো, তাই না? জি স্যার। এবং এটার সঙ্গে সঙ্গে আরও কিছু মেজারমেন্ট দেয়, যেমন হার্টের রেটের সঙ্গে কোরিলেট করে ও বলতে পারে যে কত ক্যালোরি আপনার খরচ হইতেছে। আমি আপনাদের মানে যারা দেখেননি এদের জন্য দেখাচ্ছি। এই যে এর অনেক সময় ওয়েইং স্কেলে এরকম 4টা পাত থাকে, এই যে দেখছেন এক সাইডে 2টা আরেক সাইডে 2টা, বা এরকমও থাকতে পারে যেরকম এক সাইডে 2টা আরেক সাইডে 2টা। এরকম নিশ্চয়ই আপনারা দেখছেন, আমি শিওর আপনারা দেখছেন। সো এটার মধ্যে যখন পা রাখেন তখন বেসিক্যালি কি হয়, ও একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় শরীরের মধ্যে, একটা এসি কারেন্ট পাঠায়, কারণ আমরা জানি যে ডিসি কারেন্ট শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। সো ও ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে একটা সিগন্যাল পাঠায়, মনে করেন একটা 100 হার্টজ থেকে 1 মেগাহার্টজ বা 100 কিলো হার্টজ পর্যন্ত একটা সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠানোর পরে ও করে কি শরীরের ইম্পিডেন্স মেজার করে। তারপর এটার ভিতরে একটা ক্যালিব্রেশন চার্ট থাকে, মানে এই মেশিনটার ভিতরেই একটা ক্যালিব্রেশন চার্ট থাকে। ও জানে যে এত মানে ফার্স্টে এই মেশিনটার মধ্যে আপনাকে আপনার জেন্ডার দিতে হয়, আপনি কি মেল নাকি ফিমেল, তারপর আপনার উচ্চতা দিতে হয়, মানে আপনার হাইট কত সেটা দিতে হয়। হাইট দেওয়ার পরে ও একটা ক্যালিব্রেশন টেবিল থেকে, মানে এত হাইটের মানুষ মেল এত হাইটের মানুষের যদি ওজন এত হয় এবং ওর ইম্পিডেন্স যদি আমি এত মেজার করি, তাহলে ওর বডি ফ্যাট কত এবং ওর কত, মাসেলের পরিমাণ কত। এটা পুরোপুরি অ্যাকুরেট না, কিন্তু এটা মোটামুটি একটা রাফ এস্টিমেট করতে পারে। ঠিক আছে? সিমিলারলি আপনি যখন ওই যে জিমের মধ্যে যে ইকুইপমেন্টগুলোতে আপনি হাত দিলে আপনাকে পালস রেট দেয়, সেটাও এরকম আপনার ইম্পিডেন্স মেজার করে আপনার বলে দিতে পারে যে পালস কত। ওইটার ভিতরে এরকম একটা টেবিল থাকে যে ইম্পিডেন্সের চেঞ্জ যদি এইভাবে হয় তাহলে আপনার পালস কত বোঝাবে। এরকম একটা ভিতরে একটা লুকআপ টেবিল থাকে, এই লুকআপ টেবিলটা দেখে ও বলে দিতে পারে। সো এটা হলে কি সবচেয়ে কমন, সবচেয়ে বেশি দেখা যায় এই ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স, কারণ এটা খুব সহজ করা এবং আমাদের কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে এই জিনিসটা থাকে। আরেকটা আসলে চেম্বার প্লেথিসমোগ্রাফি, এই জিনিসটা আমরা যখন ফুসফুসের মেজারমেন্ট দেখবো তখন আমরা শিখবো যে চেম্বার প্লেথিসমোগ্রাফি জিনিসটা কি। এটা হলে বেসিক্যালি একটা এয়ার টাইট চেম্বারের ভিতরে আপনাকে ঢুকায় দেওয়া হয়, ওই চেম্বারে কতটুকু বাতাস আসছে এটা মেশিনটা জানে। সো আপনি যখনই নিঃশ্বাস নেবেন বা নিঃশ্বাস ছাড়বেন তখন ওই পুরো চেম্বারটার মধ্যে আপনার ভলিউমের চেঞ্জ হবে বাতাসের একটা, তখন মেশিনটা বলতে পারবে যে আপনি কী পরিমাণ বাতাস নিচ্ছেন বা কী পরিমাণ বাতাস ছেড়ে দিচ্ছেন। ওটা হলো চেম্বার প্লেথিসমোগ্রাফি। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হলো গিয়ে রক্তের মধ্যে ব্লাডের মধ্যে অক্সিজেনের স্যাচুরেশন মেজার জন্য আমরা যেটা করি সেটা হলো ফটো প্লেথিসমোগ্রাফি বা অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি। এটা হলো আলো ইউজ করে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে কী পরিমাণ অক্সিজেন আছে বা নাই। সো ইম্পিডেন্স প্লেথিসমোগ্রাফি আমি এটা আমার স্লাইড না, এটা আমি ইন্টারনেট থেকে নামাইছি। সো ইম্পিডেন্স প্লেথিসমোগ্রাফিটা আপনারা যদি বুঝতে চান তো আমার কাছে মনে হয়েছে এই স্লাইডটা খুবই ভালো, কালকের ওই স্লাইডটার মতনই। সো আপনারা এখান থেকে ওটা পড়তে পারেন, তবে আজকে আমরা ওইটাতে যাবো না। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ফটো বা অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি। অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি করে আমরা অ্যাকচুয়ালি কীভাবে কোনো নন ইনভেসিভভাবে কোনো কাটাছেঁড়া না করে কীভাবে বুঝতেছি যে ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে। এই জিনিসটা আমাদেরকে যেটা এনেবল করে, মানে এই কাজটা করাটা আমাদের যে জিনিসটা এনেবল করে সেটা হলো গিয়ে হিমোগ্লোবিনের একটা স্পেশাল প্রপার্টি। সেটা হলো গিয়ে হিমোগ্লোবিন যখন আপনার অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয় বা ও যখন অক্সিজেন থেকে মুক্ত অবস্থায় থাকে তখন দুই সময়ে ও দুই রকমের আলোর অ্যাবসর্পশন ক্যারেক্টারিস্টিক্স দেখে। মানে ও যখন অক্সিজেনের সঙ্গে বাউন্ড অবস্থায় থাকে তখন ও একভাবে আলোকে অ্যাবজর্ব করে, আর যখন ও অক্সিজেনের সঙ্গে সংযুক্ত থাকে না তখন ও আলোকে আরেকভাবে অ্যাবজর্ব করে।
মানে ওর অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়। সো আমরা স্বাভাবিকভাবে এলইডি ইউজ করে ওর অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্সটা মেজার করতে পারি। একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার যদি ইউজ করি এলইডি, তাহলে ওখান থেকে আলোর ইন্টেন্সিটিটা মেপে আমরা বুঝতে পারি যে কী পরিমাণ আলো ও অ্যাবজর্ব করতেছে। কারণ স্বাভাবিকভাবেই যখন কেউ একটা আলোকে অ্যাবজর্ব করবে, তখন আমি যে আলোটা রিসিভ করবো অ্যাবজর্ব করার পরে, তখন এই আলোটার ইন্টেন্সিটি অবশ্যই কম হবে। যেমন মনে করেন আমি যদি তুলনা করি যে একটা হলুদ ফুল আমরা হলুদ দেখি কেন? কেউ কি বলতে পারবেন আমরা একটা হলুদ ফুলকে হলুদ দেখি কেন? হলুদ বলেন, সাদা বলেন, বেগুনি বলেন, কোনো ফুলের রঙই আমরা ওরকম দেখি কেন? স্যার মানে যে কোনো বস্তুকে আমরা দেখার সময় দেখি কারণ ওটা থেকে মানে আমাদের চোখে আলো আসে। আহ, যে আলোটা আসে আর কি, সে আলোর তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে অনুযায়ী আমাদের চোখে একটা রেটিনাতে ওই ঠিক তরঙ্গের দৈর্ঘ্য বলছেন, সেট আপ থাকে। কিন্তু মানে হলুদ ফুলের থেকে হলুদ আলোটা আসে কিভাবে? কারণ আমরা জানি যে সূর্য থেকে যে আলোটা পড়তেছে বা আমাদের লাইটের থেকে যে আলোটা পড়তেছে, এটা অনেক ওয়াইড রেঞ্জের আলো, তাই না? এটার মধ্যে মানে প্রত্যেকটা কালারের আলোই আছে। বাকি কালার স্যার গুলোকে হচ্ছে অ্যাবজর্ব করে আর ওইটা এক্স্যাক্টলি, ও বাকি কালারগুলোকে অ্যাবজর্ব করে নেয়। এই জন্য বাকি কালারগুলোর ইন্টেন্সিটি এত কম হয় যে যখন রিফ্লেক্টেড আলোটা আমাদের চোখে আসে, আমরা ওই আলোগুলো আর দেখতেই পারি না, কারণ ওই আলোটার বেশিরভাগই ও অ্যাবজর্ব করে নিছে। সো ওই আলোগুলোর এখন আর কোনো ইন্টেন্সিটি নেই তেমন, যেটা আমাদের চোখে এসে বাড়ি দিতে পারবে। কিন্তু হলুদ ফুলটা পার্টিকুলারলি হলুদ কালারটাকে পুরোপুরি রিফ্লেক্ট করে, মানে হলুদ কালারটাকে আর অ্যাবজর্বই করে না। সো এই জন্য তখন আমরা দেখি যে ফুলটা হলুদ, তার মানে ও হলুদ আলোটাকে একদমই অ্যাবজর্ব করতেছে না। সো যেই কালারটাকে আপনি অ্যাবজর্ব করে ফেলবেন, ওই কালারটার কিন্তু বেসিক্যালি আপনার ইন্টেন্সিটি কমে যাবে। সো স্বাভাবিকভাবে আপনার ব্লাড যদি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাবজর্ব করে, তো আপনি রিফ্লেক্টেড যে আলোটা পাবেন, ওই আলোটার মধ্যে কিন্তু যতটুকু পরিমাণ আপনার অ্যাবজর্ব হয়ে গেছে, অতটুকু পরিমাণ কিন্তু আপনি কম পাবেন, কারণ ওটা তো অ্যাবজর্ব হয়েই গেছে, ওটা আপনি আর ফেরত পাবেন কীভাবে? সো হিমোগ্লোবিনের এই অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়, মানে ও কতটুকু আলোটাকে খাবে, এটা ওর চেঞ্জ হয় ক্যারেক্টারিস্টিক্স। কিসের সঙ্গে চেঞ্জ হয়? ও কতটুকু অক্সিজেনের সঙ্গে যুক্ত। তাহলে এইটা বোঝার আগে আমরা আগে দেখে আসি যে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। হিমোগ্লোবিন হলে কি আমরা জানি যে হিমোগ্লোবিন হলে কি লোহিত রক্তকণিকার একটা স্পেশাল কণা। এটা হলে কি অক্সিজেনের সঙ্গে বাউন্ড হয়ে আমাদের এই যে পুরো কার্ডিও পালমোনারি সিস্টেম, যেটা মানে ফুসফুস থেকে অক্সিজেনের ট্রান্সফার, তারপর আপনার কোষের থেকে যে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সফার, এই পুরো জিনিসটাকে ট্রান্সপোর্টেশনের কাজ করে হলে কি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে জেনারেলি আমরা হিমোগ্লোবিনকে এইচবি আকারে লিখি, এবং হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সঙ্গে বাউন্ড হয়, তখন আমরা ওইটাকে লিখি হলে গিয়ে এইচবিও আকারে লিখি আর কি। সো হিমোগ্লোবিনের মানে অক্সিজেনের স্যাচুরেশন আমরা যখন মেজার করি যে ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে, এটা মেজার করার জন্য আমরা এই ধরনের একটা ইকুয়েশন ইউজ করি, যেখানে আমরা স্যাচুরেশন অফ অক্সিজেন হলে গিয়ে যে SaO2 স্যাচুরেশন অফ অক্সিজেন, এবং আপনার যেই পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত মানে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেগুলি, সেটার কনসেন্ট্রেশনকে আমরা রাখতেছি হলে কি উপরে, এবং টোটাল হিমোগ্লোবিনকে রাখতেছি নিচে। কারণ আপনার ব্লাডের মধ্যে যত হিমোগ্লোবিন আছে, কোনো সময়ই আপনার 100% হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে না। কিছু কিছু হিমোগ্লোবিন থাকবে যেগুলো ডিসঅ্যাসোসিয়েটেড। তো আমরা এই জন্য রেশিওটা বের করি যে কী পরিমাণ হিমোগ্লোবিন আমরা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে এবং কী পরিমাণ হিমোগ্লোবিন আমাদের টোটাল কী পরিমাণ হিমোগ্লোবিন আমাদের উপস্থিত আছে, এটার রেশিওটাই হলো গিয়ে স্যাচুরেশন। এই জন্য আমরা যখন স্যাচুরেশনটা মেজার করি, যখন আমরা আঙ্গুলের মধ্যে মেশিনটা বসে স্যাচুরেশনটা মেজার করি, আপনারা বলতে পারবেন এটা টিপিক্যাল ভ্যালু কত আসে? স্যাচুরেশনের টিপিক্যাল ভ্যালু কত, বা সুস্থ মানুষের শরীরে ভ্যালু কত হওয়া উচিত? স্যার এটা তো জানা নেই। 95%-এর উপরে, মানে 95, 96, এগুলো হলে গিয়ে ভালো। আপনার যদি এর নিচে চলে যায় 94% বা 90%-এর নিচে যদি চলে যায়, তার মানে খুবই খারাপ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে পার্সেন্টেজ দ্বারা তাহলে কি বুঝলাম, এটার একক যদি এখন পার্সেন্টেজে হয় 95% হয়, তার মানে কি 95% অফ দ্য হিমোগ্লোবিনস তারা অক্সিজেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এবং বাকি 5%-এর মধ্যে কোনো অক্সিজেন নাই। এবং এই টোটাল জিনিসটা আমরা মেজারমেন্ট করবো হলে গিয়ে আর্টেরিয়াল ব্লাডে, মানে আর্টারির মধ্যে দিয়ে যে ব্লাডটা যেতেছে সেটাতে।
কারণ কি? কারণ আমরা জানি যে আর্টারির মধ্যে বিশুদ্ধ অক্সিজেনেটেড ব্লাড হলে কি আর্টারি ক্যারি করে, আমাদের সেল পর্যন্ত নিয়ে যায়, হার্ট থেকে সেল পর্যন্ত নিয়ে যায়। সো আমরা এই জিনিসটা মেজারমেন্ট করবো আর্টারির মধ্যে, মানে যেই জায়গাতে আমাদের বিশুদ্ধ রক্ত আছে সেই বিশুদ্ধ রক্তের মধ্যে আমরা মেজারমেন্ট করবো। কারণ আমরা তো জানি যে দূষিত রক্ত, ভেইনের মধ্যে যে রক্ত, সেটার মধ্যে অক্সিজেনের স্যাচুরেশন কম থাকবে, এটাই তো স্বাভাবিক, কারণ ও তো কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে যাচ্ছে। সো আমরা আর্টারির মধ্যে এই ক্যালকুলেশনটা করবো এবং এখান থেকে আমরা মেজার করবো যে কী পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ওটার থেকেই আমরা বলতে পারবো যে অক্সিজেনের স্যাচুরেশন আপনার কতটুকু আছে শরীরের মধ্যে। তো এখন এই জিনিসটা আমরা রক্তের মধ্যে এই হিমোগ্লোবিন আপনার অক্সিজেনের সঙ্গে স্যাচুরেটেড মানে অ্যাসোসিয়েটেড হবে নাকি হবে না, এই জিনিসটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আমি এটা অনেক আগে পড়ছিলাম, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পরে আমি একটা সাইটে গিয়ে খুঁজে পাইছি যে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে এই ভিডিওটা ক্লাসরুমে আপলোড করে দিছি, একটা ভিডিও, এটা সম্পর্কে একটা ভিডিও আছে, এটা আমি ক্লাসরুমে আপলোড করে দিছি আপনাদের। সো আপনারা ওই ভিডিওটা দেখবেন। এই যে এই ভিডিওটা, সো এই লোকের কথা শোনার দরকার নেই। সো এটা হলে কি আপনার অ্যাসোসিয়েশন কার্ভ, ঠিক আছে, যে আপনার লাংসের মধ্যে কি পরিমাণ অক্সিজেনের প্রেশার থাকলে আপনার কি পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, এটার কার্ভটা দেখতে হলে কি এরকম। সো এটা হলে কি অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, মানে আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে পার্শিয়াল প্রেশার মেজার করা শিখছেন, যে কোনো একটা জায়গার মধ্যে যদি অনেক ধরনের গ্যাসের মিশ্রণ থাকে, আমরা প্রত্যেকটা গ্যাসের প্রেশার আলাদা আলাদা করে মেজার করতে পারি। একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনটার নাম মনে আছে কারো? পার্শিয়াল প্রেশার মেজার করার জন্য কি ইকুয়েশন লাগে? মোট চাপ আর মোল ভগ্নাংশের গুণফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের কি যেন একটা ইকুয়েশন ছিল, ওই হ্যাঁ এই টাইপের একটা ইকুয়েশন ছিল। সো ওখান থেকে আমরা হিসাব করতে পারি পার্শিয়াল প্রেশার কতটুকু। সো যেহেতু আমরা অক্সিজেন নিয়ে কাজ করতেছি, আমরা অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা এই জন্য রাখছি কি এক্স এক্সিসে। সো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আপনার লাংসে কতটুকু, এটার সঙ্গে আপনার হিমোগ্লোবিনের স্যাচুরেশনের মানে পার্সেন্টেজ এইভাবে ডিপেন্ড করে। সো আপনার পার্শিয়াল প্রেশার যত কম থাকবে তত ও কম অ্যাসোসিয়েটেড হবে, ঠিক আছে? পার্শিয়াল প্রেশার যত কম থাকবে তত কম অ্যাসোসিয়েটেড হবে। এখন একটা মজার ব্যাপার খেয়াল করেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা হলো কি আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারে, মানে আমরা যারা সি লেভেলে আছি এদের জন্য। কিছু কিছু মানুষ তো আছে যারা পাহাড়ে থাকে, অনেক হাই অ্যালটিটিউডে থাকে, তাই না? সো হাই অ্যালটিটিউডে কি অক্সিজেনের মানে বাতাসের প্রেশার কম হবে না বেশি হবে? স্যার বেশি হবে অবশ্যই। হাই অ্যালটিটিউডে বাতাসের প্রেশার বেশি হবে? স্যার বেশি হওয়ার কথা না, আমরা যখন স্যার মানে বিমানে ভ্রমণ করি স্যার, তখন সেখানে তো বাতাসের প্রেশার বেশি থাকে, কিন্তু মানে বিমানকে তো আপনার করা হয়, বিমানকে আপনার প্রেশারাইজড করে তারপরে ছাড়া হয়। মানে বিমানের ভিতরটা কিন্তু আপনার বাইরের অ্যাটমসফিয়ারের প্রেশারের সমান না, বিমানের পুরো চেম্বারটাই কিন্তু প্রেশারাইজড। এই জন্য আপনারা সিনেমার মধ্যে দেখেন না যে বিমানের মধ্যে কেউ যদি গুলি করে, তাহলে একদম যে জায়গা দিয়ে গুলি করছে বা যে জায়গায় ফুটো হয়েছে ওই জায়গাতে সাক করে সব কিছু বাইরে নিয়ে যায়। এই জিনিসটার কারণ হলো কি, বিমানকে যখন বাতাসে উড়ানো হয় এর আগে বিমানের ভিতরে আপনার বাতাস বেলুনের মতো করে বাতাস দিয়ে এটাকে প্রেশারাইজড করা হয়। সো বিমানের কথা আলাদা, বিমানের সঙ্গে তুলনা করলে হবে না। মানে এমনিতে যত আমরা উপরে যাব, মানে আমাদের থেকে ভূমি থেকে উপরে যত যাব, তত আমাদের অ্যাটমসফিয়ার পাতলা হইতে থাকবে, তত বাতাসটা আপনার পাতলা হইতে থাকে। কেউ জানেন কেন বাতাসটা পাতলা হইতে থাকে? তাহলে ভুল জানতাম যে মানে উপরে গেলে আর কি বাতাসের প্রেশারটা আপনি এটা ভিডিও দেখতে পারেন যে বিমানকে কিভাবে প্রেশারাইজ করে। আপনারা দেখবেন, আপনারা কেউ যদি প্লেনে চড়েন তাহলে দেখবেন কি যে প্লেন ছাড়ার আগে অনেক আগের থেকে এটা নিচে একটা জেনারেটরের মতো জিনিস লাগে, বড় একটা পাইপ এটার মধ্যে কানেক্ট করা থাকে বিমানের মধ্যে। আমি জানি না আপনারা কেউ খেয়াল করছেন নাকি। আপনারা কেউ যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাহলে হয়তো লাউঞ্জ থেকে দেখতে পারবেন যে বড় একটা গাড়ি আসে, পাম্পের মতো একটা গাড়ি, ওইটা একটা পাইপ বিমানের মধ্যে লাগানো থাকে। ও করে কি বাতাস দিয়ে দিয়ে বেলুনের মতো করে বিমানটাকে ফুলায় আর কি। আচ্ছা, যে ওইটা যাই হোক, কিন্তু আমরা যত উপরে যাই, মানে ভূমির থেকে যত উপরে উঠি, তত আমার বাতাসের ঘনত্ব কমতে থাকে, বাতাসটা পাতলা হতে থাকে। কারণ কি, সিম্পলি গ্র্যাভিটি। আমরা যত ভূমি থেকে উপরের দিকে উঠবো তত আমার গ্র্যাভিটির প্রভাবটা কমতে থাকে। কারণ আমরা জানি যে গ্র্যাভিটি একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ফোর্স। যত আপনি এই বস্তুটার থেকে দূরে যাবেন তত ওইটার যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ওইটা আপনার উপরে কমতে থাকবে। সো স্বাভাবিকভাবে আপনি যত উপরের দিকে উঠবেন, তো অক্সিজেন, নাইট্রোজেন, স্বাভাবিকভাবে এগুলি পার্টিকেল, এই পার্টিকেলগুলো আপনার পৃথিবীর প্রতি আকর্ষণ কম ফিল করবে। এই জন্য ওরা চারিদিকে ডিসপার্স হয়ে যেতে পারবে, এবং দেখা যায় যে বেশিরভাগ অক্সিজেন, নাইট্রোজেন এগুলো যারা আছে ওরা ভূমির কাছাকাছি থাকতে পছন্দ করে, কারণ ওখানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি।
সো যত উপরে উঠতে থাকবেন গ্র্যাভিটি কমতে থাকবে, যত গ্র্যাভিটি কমতে থাকবে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কমতে থাকবে, তত আপনার বাতাস পাতলা হইতে থাকবে। ওই জায়গাতে আপনার প্রেশারও কমে যাবে স্বাভাবিকভাবে। তো এখন সমস্যা হচ্ছে এই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের অ্যাফিনিটি বা এটার মানে কতটুকু যুক্ত হবে, এটা যদি আপনার প্রেশারের সঙ্গে ডিপেন্ড করে, তাহলে পাহাড়ে যে মানুষগুলো আছে ওরা তো কম প্রেশার রিজিয়নে আছে, ওদের ব্লাডে সবসময় কম অক্সিজেন থাকবে না? কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার যত কম স্যাচুরেশনও তত কম, প্রেশার যত বেশি একটা সময় গিয়ে স্যাচুরেশনটা পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যেতেছে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? স্যার যদি কথাটা একটু আরেকবার বলতেন, মানে রিলেট। মানে অক্সিজেনের প্রেশার কতটুকু আছে, আপনার লাংসে অক্সিজেনের কতটুকু প্রেশার আছে, এটা আপনার ডিপেন্ড করবে কিসের উপরে, যে আপনি যেই বাতাসটা নিচ্ছেন সেই বাতাসের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে, তাই না? মানে পার্শিয়াল প্রেশারটা ডিপেন্ড করে কিসের উপরে, যে কতটুকু অক্সিজেন আছে ওই জায়গার মধ্যে, এটার উপরই তো ডিপেন্ড করে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কতটুকু, তাই না? জি স্যার। সো আপনার পার্শিয়াল প্রেশারটা যত কমতে থাকবে, আপনার ব্লাডে অক্সিজেনের স্যাচুরেশন তত কমতে থাকবে, তাই না? এখানে তো এই কার্ভটা থেকে আমরা এটাই দেখতে পারতেছি যে এই যে পার্শিয়াল প্রেশার যত কম, আমার স্যাচুরেশনের লেভেলটাও তত কম। যত পার্শিয়াল প্রেশার বাড়তেছে, আমার স্যাচুরেশনের লেভেলটাও বাড়তেছে। পাহাড়ে তো অক্সিজেন কম আছে, আপনি যদি উঁচু জায়গায় উঠেন আপনার অক্সিজেন কম না ওইখানে? একটু আগে আমি যেটা বললাম গ্র্যাভিটির কারণে। জি স্যার। এই সব কারণে কি মাঝে মধ্যে স্যার বিমানে যারা ভ্রমণ করে তাদের ওই প্রেশার কমের কারণে রক্ত বের হয় নাক দিয়ে মাঝে মধ্যে, এই জিনিসটা কি এটার জন্য? হ্যাঁ, প্রেশারের তারতম্যের কারণে এটা হইতে পারে, আপনার ভেইন টেন ফেটে যেতে পারে প্রেশারের তারতম্য হলে। অনেক মানুষ বেশি সেন্সিটিভ, কেউ কম সেন্সিটিভ। তো আপনার যখন তাহলে পাহাড়ে উঠবেন আপনি স্বাভাবিকভাবে আপনি নিঃশ্বাসের একটা কষ্টে পড়বেন না, কারণ ওখানে তো আপনার অক্সিজেনের প্রেশার কম, পার্শিয়াল প্রেশার কম, যেহেতু ওখানে অক্সিজেন কম, ইন জেনারেল ওখানে অক্সিজেন কম, তাহলে আপনার তো এখানে একটা স্যাচুরেশনের সমস্যা হবে। কিন্তু দেখেন এখানে ইন্টেলিজেন্ট ডিজাইনটা কীরকম ইন্টেলিজেন্ট, যে হিমোগ্লোবিনের যে আপনার যে অ্যাফিনিটি কার্ভটা আছে, এই অ্যাফিনিটি কার্ভটা আপনার প্রেশার এবং আরও কিছু কিছু ভেরিয়েবলের সঙ্গে আইদার ডানে বা বামে শিফট করতে পারে, যাতে আমরা এমনভাবে অভিযোজিত হয়েছি, এমনভাবে অ্যাডাপ্টেড হয়েছি আমরা যে কোনো পরিবেশে থাকার জন্য, যে আমাদের শরীরের ভিতরে যে মেকানিজমটা আছে, এটা যে কোনো পরিবেশ আপনি যদি ট্রাভেল করেন, এটা ওই অনুযায়ী নিজেকে ফাইন টিউন করতে পারে। কীরকম, আমাদের এই যে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটি কার্ভটা আছে, এই অ্যাফিনিটি কার্ভটা চাইলে ডানে বা বামে শিফট করতে পারে। শিফট করে এই পার্শিয়াল প্রেশার যদি কম থাকে সেটার জন্য ও নিজেকে মানায় নিতে পারে, বা পার্শিয়াল প্রেশার যদি কোনোভাবে বেশি হয়ে যায় তাহলে ওটার জন্য সে মানায় নিতে পারে। তো মজার ব্যাপারটা কি দেখেন, এই পুরো কার্ভটা কখন রাইটে সরে যাবে এটা দেখেন, পুরো কার্ভটা রাইটে সরে যাবে যখন আপনার পিএইচ বেড়ে যাবে। পিএইচ যখন বেড়ে যাবে, টেম্পারেচার যখন বেড়ে যাবে, অ্যালটিটিউড বেড়ে যাবে, মানে উচ্চতা বেড়ে যাবে। এই জিনিসটা আমি ঠিক বুঝি নেই, 2-3 বিপি যেটা আমি পড়িও নেই কখনো, এটা আমি বুঝিও নেই, এটা আপনারা দেখতে পারেন জিনিসটা কি। এই তিনটা আমি পড়ছি, পিএইচ যখন বেড়ে যায়, টেম্পারেচার যখন বেড়ে যায়, অ্যালটিটিউড যখন বেড়ে যায়, তখন আপনার পুরো কার্ভটা বাম থেকে ডানে সরে যায়। বাম থেকে ডানে সরে যাওয়ার মজাটা কি দেখেন, বাম থেকে ডানে সরে গেলে আপনার মনে করেন আপনি একটা কম প্রেশার সিচুয়েশনে আছেন, ঠিক আছে? মনে করেন এই জায়গায় আপনি আছেন, পাহাড়ে উঠছেন, অক্সিজেনের প্রেশার কম, অক্সিজেন কম আছে। এখন দেখেন নর্মাল অবস্থায় আপনার স্যাচুরেশন নর্মাল অবস্থায় আপনার স্যাচুরেশন থাকতে হলে কি এতটুকু। এটা কি ভুল দিছে নাকি? এটা মনে হয় ভুল দিছে, আমি ঠিক মানে নর্মাল অবস্থায় আপনার অক্সিজেন, আপনি পার্শিয়াল প্রেশার এতটুকু আপনি স্যাচুরেশন পাইতেন হলে কি এত। আপনি যখন উচ্চতায় উঠবেন তখন আপনি অল্প প্রেশারে বেশি স্যাচুরেশন পাবেন, অল্প প্রেশারে আপনি বেশি স্যাচুরেশন পাবেন। এটা মানে উল্টাটা হবে, শিফট টু দ্য লেফট হবে। অ্যালটিটিউড যখন বেড়ে যাবে এটা মানে শিফট টু দ্য লেফট হবে। এই জিনিসটা আপনারা একটু চেক করে দেখেন, মানে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটি কার্ভটা আছে, এই অ্যাফিনিটি কার্ভটা লেফটে সরে যাবে যখন আপনার উচ্চতা বাড়বে। সো উচ্চতা বাড়লে আপনার যখন লেফটে সরে যাবে তখন কি হবে, যে একটা সেম পার্শিয়াল প্রেশারের জন্য আপনি আগে যেই পরিমাণ স্যাচুরেশন পাইতেন, আপনি এখন তার থেকে বেশি স্যাচুরেশন পাবেন। মানে হিমোগ্লোবিন আরও কম প্রেশারে বেশি স্যাচুরেটেড হবে। তো এই জন্য পাহাড়ে যেসব মানুষরা থাকে ওইসব মানুষরা আপনার কখনো শ্বাসকষ্টে ভুগে না,
যদিও ওখানে অক্সিজেন কম, কিন্তু যেহেতু আমার শরীরের ডিজাইনটি এরকম যে ও আইদার ডানে বা বামে শিফট করতে পারবে আপনার উচ্চতার সঙ্গে। সো যখনই আপনার ওর বেশি অক্সিজেনের প্রয়োজন হবে, মানে অক্সিজেন কম আছে, ওই জায়গা থেকে ওর অক্সিজেন গ্যাদার করার প্রয়োজন হবে, তখন ওর অ্যাফিনিটি বেড়ে যাবে, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেড়ে যাবে, মানে হিমোগ্লোবিনগুলো আরও হাইলি অ্যাট্রাক্টেড হবে অক্সিজেনের প্রতি। ও দেখা যাবে যেই পরিমাণ অক্সিজেন মলিকুল আমার উপস্থিত আছে ও সবগুলোর সঙ্গেই বাউন্ড করার চেষ্টা করবে। সিমিলারলি আপনার যদি আপনি কম উচ্চতায় নেমে যান, মানে একদম ইসের কাছাকাছি যদি চলে আসেন, সি লেভেলের কাছাকাছি যদি চলে আসেন, তখন আবার সুন্দর আপনার অ্যাফিনিটি কার্ভটা এরকম বাম থেকে ডানে চলে আসবে। সো এই ছবিটা হয়তো বা আমি যেটা বুঝাতে চাইতেছি এটার জন্য এটা কারেক্ট ছবি না, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটার যে অ্যাফিনিটি কার্ভটা, মনে করেন আমি যদি এই কার্ভটাকে এইভাবে না এঁকে আমি যদি এটাকে এইভাবে লিখি যে এটাকে এই সাইডে দিলাম হলে কি অ্যাফিনিটি, মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে কতটুকু পছন্দ করে, আর এই সাইডে আমি যদি দিই হলে কি পার্শিয়াল প্রেশার, তাহলে এই যে কার্ভটা আছে এই কার্ভটা হলে কি আপনার উচ্চতার সঙ্গে বাম দিকে সরে যায়। তো উচ্চতার দিকে যদি বাম দিকে সরে যায় তাহলে আপনার কম প্রেশারেই আপনি বেশি অ্যাফিনিটি পাইতেছেন, মানে কম প্রেশারে আপনার হিমোগ্লোবিনগুলো বেশি অক্সিজেনের সঙ্গে বাউন্ড হতে চেতেছে। সিমিলারলি আপনার এই জিনিসটা আপনার ডিপেন্ড করবে হলে কি স্ট্রেসের উপরে, আপনি কতটুকু অ্যাংশাস, আপনি কতটুকু প্যানিক করতেছেন। দেখবেন যে কিছু কিছু মানুষ আপনার ওই পানিতে ঝাঁপ দেওয়ার আগে অনেক বেশি প্যানিক করে ফেলে, মানে বড় একটা নিঃশ্বাস নিয়ে তারপর ঝুপ করে একটা ডুব দেয়, দেখার পরে দেখবেন যে কিছুক্ষণ পরেই পানি অক্সিজেনের অভাবে ও মাথা তুলে ফেলে, মানে বেশিক্ষণ ডুবে থাকতে পারে না। কারণ আপনি যখন প্যানিক করেন, যখন আপনি অ্যাংশাস হয়ে যান, তখন আবার হিমোগ্লোবিনের আপনার বেড়ে যায়, মানে চাহিদা বেড়ে যায় অক্সিজেনের সঙ্গে। ও তাড়াতাড়ি ডিসোসিয়েটেড হয়ে সেলে বেশি অক্সিজেন দেওয়ার চেষ্টা করে হিমোগ্লোবিন, কারণ ও যখনই দেখতেছে প্যানিক একটা সিচুয়েশন, হিমোগ্লোবিন তখন চেষ্টা করে কি তাড়াতাড়ি অক্সিজেন ও সেলের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কারণ তখন প্রচুর এনার্জি উৎপাদন করতে হয়। তো আপনি যখন ওই বড় একটা নিঃশ্বাস নিয়ে খুব প্রিপারেশন নিয়ে যখন ডুব দেন, তখন শরীর ফিল করে যে আমার খুব একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সামনে একটা ইমিনেন্ট বিপদ আসবে। সো আমি তাড়াতাড়ি যত অক্সিজেন আমি কালেক্ট করছি হিমোগ্লোবিন সবগুলো আমি তাড়াতাড়ি সেলের মধ্যে দিয়ে দিই। তো উল্টা হয় কি, মানে ঘটনাটা হিতে বিপরীত হয়। আপনি যখন বড় একটা নিঃশ্বাস নিয়ে পানিতে ডুব দেন, তখন আপনি এক্সপেক্ট করেন যে অনেকগুলো বাতাস আমি ঢুকাইছি ভিতরে, সো আমি অনেকক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবো, কিন্তু ওটা আসলে হয় না। তখন হয় কি শরীর যখনই ফিল করে যে আপনি প্যানিক করতেছেন বা সামনে একটা বিপদ আছে, তখন ও তাড়াতাড়ি অক্সিজেনগুলো সেলের মধ্যে ছেড়ে দিয়ে এইচবিও থেকে এইচবি হয়ে যাওয়ার চেষ্টা করে, মানে তখন ডিসঅ্যাসোসিয়েশনটা বেড়ে যায় তাড়াতাড়ি। সো যারা ওই যে বড় দম নিয়ে প্যানিক করে যারা ডুব দেয় ওরা বেশিক্ষণ ডুবে থাকতে পারে না, কারণ কিছুক্ষণের মধ্যে অক্সিজেনের অভাব তৈরি হয়। কিন্তু যারা দেখবেন যে এক্সপার্ট, যারা অনেক দিন ধরে এরকম ডাইভ করে বা ডুব দিয়ে অভ্যস্ত, এদের আসলে অত বড় নিঃশ্বাস নেওয়া লাগে না, এরা জাস্ট রিল্যাক্স থাকে, কারণ এদের কনফিডেন্স অনেক হাই থাকে। এই জন্য এরা ডুব দিয়ে অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে, কারণ ওরা শরীরটাকে এমনভাবে কন্ট্রোল করে নিছে, প্যানিক যেহেতু করে নেই, ওরা খুব আস্তে আস্তে এইচবিও থেকে এইচবি হচ্ছে, এই জন্য অক্সিজেন লেভেলটা অনেকক্ষণ স্যাচুরেশন লেভেলটা ধরে রাখতে পারে। সো এই হিমোগ্লোবিন জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা মানে আমি যখন ফার্স্ট পড়ছিলাম আমি খুব অবাক হয়েছিলাম যে মানে এমন একটা মেকানিজম বিল্ট ইন আছে, যেটা আপনি যত উচ্চতায় যান বা যত নিচেই আসেন, আপনার প্রয়োজন অনুযায়ী ও অক্সিজেনের ইনটেককে রেগুলেট করতে পারবে, মানে নিজের ক্যারেক্টারিস্টিক্সকে পরিবর্তন করে নিয়ে। সো আমি আশা করবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে পড়বেন যে হিমোগ্লোবিন কীভাবে ডিফারেন্ট অ্যালটিটিউডে ডিফারেন্টভাবে কাজ করে, এবং আপনার এই অ্যাফিনিটি কার্ভটা পড়বেন, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্ভটা পড়বেন। সো এখন আসা যাক যে আমরা যে মিটারটা ইউজ করি, এই মিটারটা দিয়ে কিভাবে আমরা মেজার করি। সো এই মিটারের মধ্যে মেইনলি দুই ধরনের এলইডি থাকে। আমাদের বাজারে আমরা যে মিটারটা ইউজ করি এই মিটারের মধ্যে দুই ধরনের এলইডি থাকে। একটা থাকে হলে কি লাল আলো ইমিট করে, আরেকটা হলে কি ইনফ্রারেড আলো ইমিট করে। ইনফ্রারেডটা অবভিয়াসলি আমরা দেখতে পারি না, আমরা শুধু লালটা দেখতে পারি, কিন্তু এটার সাথে কিন্তু একটা ইনফ্রারেডও থাকে, ইনফ্রারেড এলইডি এবং ইনফ্রারেড রিসিভারও থাকে। কিন্তু ওই জিনিসটা যেহেতু আমরা খালি চোখে ইনফ্রারেড দেখতে পারি না, এই জন্য আমরা ওই জিনিসটা মিস করে যাই। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি ভালো করে খেয়াল করেন ক্লিপটা খুলে দেখবেন যে পাশাপাশি দুইটা এলইডি থাকে। তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসে এখানে দুইটা এলইডি থাকার প্রয়োজন কি? অ্যাবজর্পশন তো আমি একটা এলইডি দিয়েই মাপতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে দুইটা এলইডি দিয়ে মাপি হলে কি এই কারণটাতে। আপনারা যদি এই কার্ভটা দেখেন, এই কার্ভটাতে কি বুঝাইছে, এখানে অনেক কিছু আছে। সো এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। একটা সাইডে আছে হলে কি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, মানে হিমোগ্লোবিন আপনার অক্সিজেনের সঙ্গে, হিমোগ্লোবিন হলে গিয়ে অক্সিজেনের সঙ্গে যখন যুক্ত থাকবে এবং মুক্ত থাকবে, এই দুই অবস্থাতে ও কী পরিমাণ কোন ওয়েভলেন্থের আলো অ্যাবজর্ব করবে সেটার একটা কোএফিশিয়েন্ট আছে। সো এখানে দেখেন যে সলিড যে লাইনটা, আমরা যে সলিড লাইনটা দেখতে পাচ্ছি, এই সলিড লাইনটা হলে কি এইচবিও, মানে যেসব হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। আর যে ড্যাশড লাইনটা হলে কি যেসব হিমোগ্লোবিন অক্সিজেন মুক্ত আছে। আর ডটেড যে লাইনটা, এই ডটেড লাইনটা হলে কি আমার কন্ট্রোল, পানি, শুধু পানি আর কিছু না,
মানে পানি দিয়ে একটা কন্ট্রোল বোঝানো হয়েছে যে পানি কিভাবে আপনার অ্যাবজর্ব করে। সো আপনি যদি অক্সিজেন যুক্ত এবং অক্সিজেন মুক্ত হিমোগ্লোবিন যদি দেখেন, তাহলে এখানে দেখবেন যে এই যে ওয়েভলেন্থটা থেকে এই 550 না তো এই 575 থেকে ওয়েভলেন্থ থেকে আপনার অক্সিজেন যুক্ত আর মুক্ত দুই রকম ডিফারেন্ট বিহেভ করে। অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্সটা দুই রকম। খেয়াল করছেন এটার মধ্যে যারা অক্সিজেনেটেড মানে যেসব হিমোগ্লোবিনগুলো অক্সিজেনেটেড ওরা আলোকে কম অ্যাবজর্ব করে, এবং যেই হিমোগ্লোবিনগুলো অক্সিজেন মুক্ত ওরা আলোকে বেশি অ্যাবজর্ব করে। এই জিনিসটা কি সবাই দেখতে পারতেছেন? সবাই কি এই ফিগারটা বুঝতে পারতেছেন? এই ফিগারটা দিয়ে কি বোঝানো হয়েছে? আরেকবার একটু বলেন। মানে আমি যে একটু আগে ফুলের একটা উদাহরণ দিলাম না আপনাকে, যে হলুদ ফুলটা কতটুকু হলুদ হবে এটার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে যে ও হলুদ আলোটাকে কত কম অ্যাবজর্ব করে। এটার উপর ডিপেন্ড করবে যে ও কতটুকু হলুদ দেখাবে ফুলটাকে, তাই না? কারণ যে কোনো ফুলকে হলুদ দেখে এই কারণে যে ও বাকি সব আলোকে অ্যাবজর্ব করে ফেলে, অ্যাবজর্ব করে ওদের ইন্টেন্সিটি একদম কমায় ফেলে, ও শুধু হলুদ আলোটাকে বিকিরণ করে। সিমিলারলি আপনার ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনও কিন্তু আপনার আলোকে অ্যাবজর্ব করে, মানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ও নির্দিষ্ট একটা পরিমাণ অ্যাবজর্ব করে। সেই অ্যাবজর্পশন কতটুকু করবে সেটাই হলে কি ওয়াই এক্সিসে দেখানো হয়েছে, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ও কতটুকু আলোকে অ্যাবজর্ব করবে। আর এক্স এক্সিসে দেওয়া হয়েছিল ওয়েভলেন্থ 550 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত ওয়েভলেন্থ, মানে এখানে গ্রিন থেকে আপনার মনে করেন কত, এটি কি আলট্রাভায়োলেট না সরি ইনফ্রারেড, গ্রিন থেকে ইনফ্রারেড পর্যন্ত এখানে একটা ওয়েভলেন্থ দেখানো হয়েছে আলোর। তো এখানে একটা জিনিস দেখবেন যে আপনার ওয়েভলেন্থটা যখন চেঞ্জ হইতে থাকে 550 থেকে যখন ওয়েভলেন্থটা চেঞ্জ হতে থাকে মানে ডিফারেন্ট কালারের আলোর কালার চেঞ্জ হইতেছে, এখানে সবুজ, এখানে লাল, এখানে হয়তো ইনফ্রারেড, মাঝখানে হয়তো কমলা আছে। সো আপনার যখন ওয়েভলেন্থটা চেঞ্জ হতে থাকে তখন এই ডিফারেন্ট ওয়েভলেন্থে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন আর ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন এক এক রকমভাবে আলোকে অ্যাবজর্ব করে। সাপোজ আমরা 650 ওয়েভলেন্থটাকে নিলাম, এই ওয়েভলেন্থটাকে নিলাম 650 ওয়েভলেন্থকে যদি আমরা নিই তাহলে আমরা এখানে দেখব কি যে 650 ওয়েভলেন্থে আপনার ডিঅক্সিজেনেটেড যে হিমোগ্লোবিন এরা হলে গিয়ে এক পরিমাণ আলোকে এই তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে এক পরিমাণ অ্যাবজর্ব করে, আর অক্সিজেনেটেড যারা ওরা কম অ্যাবজর্ব করে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন যে অক্সিজেনেটেডরা যে কম অ্যাবজর্ব করে? কারণ এই যে অক্সিজেনেটেডটা হলে গিয়ে সলিড লাইন আর ড্যাশ লাইনটা হলে গিয়ে আপনার ডিঅক্সিজেনেটেড। না বুঝতে পারলে আবার কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। এটা বুঝতে পারছি। এটা বুঝতে পারছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা যে আপনার ওয়েভলেন্থটা যত চেঞ্জ হতে থাকে, ধরেন যে এটা হলে গিয়ে লাল আলো, ধরলাম যে এটা রেড, এটা লাল আলো, তো রেডের থেকে যত আরও শিফট হতে থাকে, ডান দিকে শিফট হতে থাকে, ইনফ্রারেডের দিকে যেতে থাকি, একটা পর্যায়ে গিয়ে দুই ধরনের হিমোগ্লোবিন একই পরিমাণ অ্যাবজর্ব করে। এই জিনিসটা খেয়াল করছেন? একটা পর্যায়ে গিয়ে যে ক্রস ওভার হয় একটা, জি স্যার। এই পয়েন্টটাকে বলা হয় কি আইসোবেস্টিক পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় কি আইসোবেস্টিক পয়েন্ট, মানে দুই ধরনের হিমোগ্লোবিনই আপনার একই পরিমাণ আলো অ্যাবজর্ব করবে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা যে আইসোবেস্টিক পয়েন্ট আমরা যখন পার হই তখন এদের ক্যারেক্টারিস্টিক্স পুরো ইনভার্সড হয়ে যায়। মানে এই পয়েন্টটা পার হবেন যখন, তখন আপনার অক্সিজেনেটেড হিমোগ্লোবিন বেশি অ্যাবজর্ব করে আর ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কম ক্যাপচার করে। আগে ছিল অক্সিজেনেটেড বেশি কম, এখন হলে কি অক্সিজেনেটেড বেশি, মানে পুরো ক্যারেক্টারিস্টিক্সটা রিভার্স করছে, দেখছেন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের পরে। এরকমটা হওয়ার কারণটা কি? এটা ন্যাচারাল প্রপার্টি, এটা তো বায়োলজিস্টরা বলতে পারবে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে জাস্ট জানি যে ওইটা করে, এবং আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটি ইউজ করি, আমরা সুন্দর একটা ক্যালিব্রেশন প্রোফাইল বানাইতে পারি। ওই ক্যালিব্রেশন প্রসেসটি আমরা একটু পরে দেখবো যে এই যে ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্সটি ইউজ করে আমরা কিভাবে স্যাচুরেশনটা মেজার করতে পারি। এই জন্যই আমাদের দুই ধরনের এলইডি লাগে, আমরা এক ধরনের এলইডি দিয়ে পারি না। কারণ আপনি যদি রেড এলইডি নেন 650 ন্যানোমিটার নেন, আপনাকে এই আইসোবেস্টিক পয়েন্টটা মেজার করতে হবে, এবং এই আইসোবেস্টিক পয়েন্টটা জেনারেলি ইনফ্রারেড রেঞ্জের পরে হয়। সো আপনি আইদার আইসোবেস্টিক পয়েন্টটি হিসাব করলেন বা যেই পয়েন্টটিকে আপনার পুরো ক্যারেক্টারিস্টিক্সটা রিভার্স করতেছে এরকম একটা জায়গা লাগবে, মানে কন্ট্রাস্টিং একটা জায়গা লাগবে আপনার। সো এই জন্য আমরা লাল এলইডি ইউজ করি। আমরা জানি যে লালের তরঙ্গ দৈর্ঘ্য কত, কেউ বলতে পারবেন?
আমার ঠিক মনে নেই লালের তরঙ্গ দৈর্ঘ্য কত, আমার শুধু গ্রিনেরটা মনে আছে। একটু গুগল করি দাঁড়ান। 620 থেকে 750। সো আপনার আইসোবেস্টিক পয়েন্টে ইনফ্রারেড রেঞ্জে পড়ছে। এই জন্য আমাদের 2 ধরনের এলইডি লাগে। সো দেখা যাক কিভাবে আমরা করি। এই যে আপনার এখানে এই ছবিটাতে আরো সুন্দরভাবে দেখানো হয়েছে যে হিমোগ্লোবিন অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কিভাবে রেড এবং ইনফ্রারেডে ডিফারেন্টভাবে বিহেভ করে। আমি যখন মাস্টার্সে পড়ছি আমরা ঠিক এক্স্যাক্টলি এই ফিগারটা পড়ছি, আগেরটা পড়িনি, এই ফিগারটা পড়ছিলাম। সো এই যে রেড এবং ইনফ্রারেডে ওর ক্যারেক্টারিস্টিক্সটা রিভার্সড হয়ে যায়, পুরোপুরি ঘুরে যায়। সো এটা কি ইউজ করে আমরা পুরো জিনিসটাকে হিসাব করতে পারি। তো এটার জন্য যে লটা ইউজ করি এটার নাম হলো কি বিয়ার ল্যাম্বার্ট ল। আমি জানি না এই লটা কোথা থেকে আসছে, তবে এই ক্যালকুলেশনটাই আমরা ইউজ করি। ক্যালকুলেশনটা কীরকম, সেটা হলে কি আপনার ইন হলে কি ইনসিডেন্ট, ঠিক আছে, মানে যে আলোটা আপনার পড়তেছে বা ঢুকতেছে আপনার হাতের ভিতর দিয়ে, এবং আইটা হলে কি যে আলোটা বের হয়ে যাচ্ছে। এই আই ইন হলে কি ইনসিডেন্ট বা ইনপুট যেটাই বলেন, কোনো সমস্যা। সো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ইনপুট এবং আউটপুটকে ক্যারেক্টারাইজ করতে পারি। মানে আউটপুটে যে আলোটা আপনি পাবেন সেটার ইন্টেন্সিটি সমান সমান হবে হলে কি ইনসিডেন্টের ইন্টেন্সিটি 10⁻⁻⁻ আলফা নট হলে কি আপনার কোএফিশিয়েন্ট, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, সি নট হলে গিয়ে আপনার কনসেন্ট্রেশন অফ অক্সি হিমোগ্লোবিন, আর সিআর হলে গিয়ে কনসেন্ট্রেশন অফ রিডিউসড হিমোগ্লোবিন, মানে যেটার মধ্যে অক্সিজেন নাই, আর দুইটার কোএফিশিয়েন্ট। এ নট হলে গিয়ে সি নটের কোএফিশিয়েন্ট, এ আর হলে গিয়ে সিআর এর কোএফিশিয়েন্ট, এলটা হলে গিয়ে আপনার দৈর্ঘ্য। মনে করেন আপনি আঙ্গুলের মধ্যে মিটারটা বসাইছেন, তাহলে এই মিটারটার ট্রান্সমিটার আর রিসিভার যেই দূরত্ব দ্বারা সেপারেটেড সেটা হলে কি এল। এটা হলে কি একটা ইকুয়েশন, ঠিক আছে। আবার মনে করেন আপনি আরেকটা আলো দিছেন, ইনফ্রারেড দিছেন, ইনফ্রারেডের ইকুয়েশন হলে কি এইটা। এটা মনে করেন রেডের ইকুয়েশন, এটা হলে কি ইনফ্রারেডের ইকুয়েশন, কারণ রেডের ইন্টেন্সিটি একরকম হবে, ইনফ্রারেডের ইন্টেন্সিটি একরকম হবে। সো দুইটাতে আমরা দুই রকম ইন্টেন্সিটি মাপতে পারি। তারপরে আমরা যদি সিম্পল এই ম্যাথটা ইউজ করি, এই ম্যাথটা ইউজ করলেই আমাদের অক্সিজেনের স্যাচুরেশনের লেভেল বের হয়ে যাবে। তো অক্সিজেনের স্যাচুরেশন লেভেল বের করার জন্য আমাদের কী লাগবে দেখেন, এই দেখেন সি নট হলে গিয়ে কনসেন্ট্রেশন অফ অক্সি হিমোগ্লোবিন, মানে এইচবিও, যে জিনিসটা আমরা শুরুতে ইকুয়েশন দেখছিলাম যে অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা আমরা দেখব। তো এটাকে রাখলাম হলে কি উপরে, আর নিচে রাখলাম হলে কি টোটালটা মানে কি অক্সিজেনেটেড এবং রিডিউস দুইটাকে যদি একসাথে যোগ করি তাহলে আমি টোটালটা পেয়ে যাব। তো এইখানে ম্যাথটা করা যায়, আমি ম্যাথটা আমার মনে নেই এবং ম্যাথটা এখানেও দেখায় নেই। সো ম্যাথটা যদি আপনি করেন, ম্যাথটা করলে আপনার আলটিমেটলি ইকুয়েশন দাঁড়াবে এইটা। এবং একটা জিনিস খেয়াল করেন যে এই পুরো ইকুয়েশনের মধ্যে আপনি যে আর টার্মটা আছে, এই আর টার্মটা হলে কি জাস্ট আপনার ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রেশিও, লগারিদমিক রেশিও, সেই লগারিদমিক রেশিওটাই কিন্তু এখানে আর। মানে আপনি যদি জাস্ট ইন্টেন্সিটিটা মেজার করেন, আপনার তো অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট জানা আছে, মানে ওই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য ব্লাডের হিমোগ্লোবিন কতটুকু আলো অ্যাবজর্ব করবে, এটা তো ল্যাবে আপনি টেস্ট করে আগেই জানেন যে এটা রেশিওটা কত, আলফার মানটা আমার আগের থেকেই জানা আছে। সো আমরা যদি কোনোভাবে ইনপুট এবং আউটপুটের ইন্টেন্সিটির রেশিওটা বের করতে পারি, তাইলেই কিন্তু আমাদের পুরো ইকুয়েশনটা আমরা সলভ করে ফেলতে পারবো। আমি জানি যে এই জিনিসটা হয়তো বা এখন অনেক কঠিন লাগতেছে, তো এই জন্য আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? আপনারা কি ইকুয়েশনটা বুঝতে পারছেন পুরোটা? এবং আরেকটা ব্যাপার যেটা, যে আপনারা যদি কখনো প্রজেক্ট করেন, মানে হায়ার স্টাডিজ করেন বা গ্রিনে যদি প্রজেক্ট করেন, জেনারেলি কিন্তু এই ধরনের ডিভাইস যেগুলি মানে অক্সিমিটার, এগুলো কিন্তু ল্যাবেই তৈরি করা যায় এবং বেশ সহজ। অক্সিমিটার ল্যাবে তৈরি করা কিন্তু বেশ সহজ। জাস্ট আপনার একটা ইনফ্রারেড ট্রান্সমিটার রিসিভার লাগবে আর একটা রেড ট্রান্সমিটার রিসিভার লাগবে। এই দুইটা যদি আপনার কাছে থাকে আর আপনার যদি ইকুয়েশনটা জানা থাকে, তা আপনি খুব সহজেই কিন্তু বাসায় বসে ব্লাড অক্সিমিটার বানাইতে পারবেন। কারণ এটার জন্য আপনার কিচ্ছু জানা লাগবে না, শুধুমাত্র ইনপুট এবং আউটপুটের ইন্টেন্সিটি জানা লাগবে, মানে কতটুকু ইন্টেন্সিটির আলো আপনি দিচ্ছেন এবং কতটুকু ইন্টেন্সিটির আলো আপনি রিসিভারে ফেরত পাচ্ছেন। সো জেনারেলি এই যে 2 নম্বর যেটা আছে, 2 নম্বর যে ওয়েভলেন্থটা, প্রথম ওয়েভলেন্থটা তো আপনি রেডে নিলেন, 2 নম্বর ওয়েভলেন্থটা এমনভাবে সিলেক্ট করা হয় যেন এটা আইসোবেস্টিক পয়েন্টে পড়ে, মানে এই যে পয়েন্টে গিয়ে ক্রস ওভারটা হয়, এই যে ওয়েভলেন্থটা 800 ন্যানোমিটার, এই জেনারেলি 800 ন্যানোমিটারের জন্য I2টা সিলেক্ট করা হয়, আর I1টা হলে কি রেডের জন্য সিলেক্ট করা হয়। I2টা আপনার 800 ন্যানোমিটারে সিলেক্ট করা হয়। সো I2তে 800 ন্যানোমিটার হলে সুবিধাটা কি কেউ বলতে পারবেন?
যে আইসোবেস্টিক পয়েন্ট নেওয়ার কারণটা কি I2? এটা যে বলতে পারবেন সে শিওর A+ পাবেন এই কোর্সে। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। মানে আপনারা তো I1 আর I2 জিনিসটা বুঝতে পারছেন। মানে I1টা হলে গিয়ে রেড আলোর ইন্টেন্সিটি আর I2টা হলে কি ইনফ্রারেডের ইন্টেন্সিটি, ঠিক আছে? সো I1টা না হইতেছে রেডে, আমরা জানি রেডের তরঙ্গ দৈর্ঘ্য 620 থেকে 650 মতো। I1টা নেওয়া হইতেছে হলে গিয়ে ওই তরঙ্গ দৈর্ঘ্যে। I2টা আমি বলতেছি আইসোবেস্টিক পয়েন্টে নিতে, মানে যে পয়েন্টে দুইজন একই রকম অ্যাবজর্ব করে। এটার কারণটা কি সেটা আমি জানতে চাইছি, যে কেন I2টাকে আইসোবেস্টিক পয়েন্টে নেওয়া হয়। মানে যে আলোটা আপনি ফেলবেন সেই আলোটাকে আইসোবেস্টিক পয়েন্টে যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটাকে সিলেক্ট করা হয়, কারণটা কি? কারো কোনো ওয়াইল্ড গেস আছে? না স্যার। আপনার কোএফিসিয়েন্টের হিসাব করা কমে যাচ্ছে অনেক। আপনি যদি আইসোবেস্টিক পয়েন্টে নেন, আইসোবেস্টিক পয়েন্টে আপনার অক্সিজেনেটেড হিমোগ্লোবিন আর ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কোএফিসিয়েন্ট কত বলেন তো? এই যে কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্টটা কত দুইটার জন্য আইসোবেস্টিক পয়েন্টে? 1 হবে না? সমান। জি স্যার। সমান হবে, মানে রেড ইনফ্রারেডের জন্য এই দুইটা পয়েন্টে ওর অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট সমান হবে। তো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যদি আপনার সমান হয়, তাহলে এখানে দেখেন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যদি সমান হয়, তাহলে এই AR2 যেটা আছে, AR2 মানে ইনফ্রারেড আলোর জন্য AR2 যেটা, আর AO2 যেটা মানে রিডিউসড হিমোগ্লোবিনেরও যে কোএফিসিয়েন্ট, আর অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের দুটোই কোএফিসিয়েন্ট সমান। এক হবে না? দুটো এক হলে দুটো কাটাকাটি জি। হয়ে 0 হয়ে যাবে না এখানে? জি। এটা সমান সমান 0 হয়ে যাবে না? তাহলে আপনার টার্ম রিডিউস হয়ে এই গেল না, part টার্ম কমে গেল না? জি। এখন বুঝতে পারছেন? এগুলোকেই বলে হলো কি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আমি যখন এগুলো পড়ে আমি খুব অবাক হই যে মানুষের মাথায় এত বুদ্ধি আসছে কিভাবে। ওরা আইসোবেস্টিক পয়েন্টটা খুঁজেও বের করছে কিভাবে, আর এইটা মাথায় আসছে কেমন যে একটা লাইট নিয়ে চলো রেডে আর একটা নিয়ে হলে আইসোবেস্টিক পয়েন্টে, তাহলে আমার টোটাল হিসাবটা কত ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমার জাস্ট সিম্পলি দুইটা টার্ম হিসাব করতে হতেছে, একটা লেগে এই টার্মটা, একটা লেগে এই টার্মটা, দ্যাটস ইট। এই দুটো জানা থাকলেই আমার পুরো স্যাচুরেশনটা। এখন কি আপনারা বুঝতে পারতেছেন যে বাজারে যে আমরা ছোট ছোট এত কম দামি মেশিন দিয়ে কিভাবে এরকম ব্লাড অক্সিজেন মতো একটা সফিস্টিকেটেড মেজারমেন্ট নিতে পারি? অ্যাকচুয়ালি ভিতরের কাজটা কিন্তু হইতেছে খুবই ছোট, খুবই সহজ একটা কাজ হইতেছে, যেটা যদি আপনি অন্য কোনো ভাবে যদি করতে চাইতেন আপনার হয়তো অনেক কষ্ট করতে হতো আরো। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? সো এই যে জেনারেলি এইভাবে থাকে কনফিগারেশনটা, আপনার লাইট সোর্স থাকে একটা, নখের এখান দিয়ে দেওয়া হয় এবং এখানে ফটো ডিটেক্টর দেওয়া হয়। একটা কোশ্চেন হলে কি আমরা এই জিনিসটা আঙ্গুলেই বসাই কেন, অন্য কোথাও না বসে আঙ্গুলে কেন বসাই? বা আঙ্গুলে না বসে অন্য কোথাও কি বসাইতে পারি আমরা? স্যার এটা কি হচ্ছে সেই ইসিজির মতো যে ওপেন সার্কিটে যেখানে বসাবো না না না, সেখান এটা থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটির কোনো কানেকশন নেই, পুরো মেজারমেন্টটা হইতেছে কিন্তু আলো দিয়ে। সো এখানে ওপেন সার্কিটের কোনো কোশ্চেনই আসবে না। এটার কারণ হলে গিয়ে আপনি আঙ্গুলের মধ্যে আপনার নিচে যে ইগুলো থাকে, ভেসেলগুলো থাকে, যে ব্লাড ভেসেলগুলো থাকে, এই ব্লাড ভেসেলের ঘনত্ব অনেক বেশি আঙ্গুলের এখানে, টিস্যুর তুলনায় ব্লাড ভেসেলের ঘনত্ব অনেক বেশি, এবং এই জায়গাটা এই জন্য আপনি যখনই দেখবেন যে আঙ্গুলের মধ্যে আপনি যখন আলো দিবেন তখন কিন্তু অপর সাইডে আপনি আলোটা খুব সহজে দেখতে পারবেন। অন্য কোনো জায়গাতে আপনি যদি আলো দেন অপর সাইডে কিন্তু আলো এইভাবে দেখতে পারেন না। আঙ্গুলটা অনেকটা আলোর জন্য ট্রান্সলুসেন্ট একটা ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, মানে আলোটা খুব ভালোভাবে ট্রান্সমিট হয়। স্যার এই এটা কি সিমিলার, শুধু হাতের আঙুলে কি বসানো হয় না? না না, এটা আপনার পায়ের কানের আঙুলেও কানের কানের লতিতেও বসানো যেতে পারে। কানের লতিতেও যদি বসান আপনি দেখবেন যে কানের লতিতেও আপনি যদি আলো দেন তাহলে এক সাইডে আলো দিলে আরেক সাইডে কিন্তু লাল রঙের হয়ে থাকে। কারণ হলো কি এটার ব্লাড ভেসেলগুলোর ঘনত্ব খুব বেশি এবং এটার মধ্যে অন্যান্য টিস্যু খুব কম আছে, এই জন্য আলোটা খুব সহজে ট্রান্সমিট হতে পারে। কিন্তু পায়ের আঙ্গুলে যদি দেন, পায়ের আঙ্গুল তো অনেক মোটা, দুইটার ভিতরে আপনার টিস্যুর লেয়ারটা অনেক বড়, সো ওইটার মধ্যে আপনি যদি বসান তখন ট্রান্সমিশনটা হবে না,
আপনি এটা টেস্ট করে দেখতে পারেন। পায়ের আঙ্গুলে যদি এলইডি দেন তাহলে অপর সাইডে খুব কম আলো আসবে। স্যার বলেন। যখন হচ্ছে আমরা এই যে লাইটটা এরকম হাতের মধ্যে যদি চেপে ধরি তো এরকম লাল মনে হয় বা আঙুলে এরকম লাল মনে হয়, এটা কি লাইট দেখি আমরা আসলে? না, এটা হলো যে আপনার সিমিলারলি আপনার ব্লাডের রং কি? ব্লাডের রং লাল। আমরা জানি যে লোহিত রক্তকণিকার রং লাল, কারণ কি? কারণ ও সব আলো অ্যাবজর্ব করে, লাল আলোকে ইমিট করে দেয়। তখন আপনি এই আঙ্গুলের মধ্যে যে আলো দিচ্ছেন, যেই আলোই দিচ্ছেন, সাদা এলইডি দিয়ে দিচ্ছেন বা হলুদ এলইডি দিচ্ছেন, ও কিন্তু সব আলো অ্যাবজর্ব করে নিচ্ছে। শুধুমাত্র কোনটাকেও ছেড়ে দিচ্ছে সেটা হলো গিয়ে লাল। এই জন্যই কিন্তু আঙ্গুলের এক পাশে যদি আমরা আলো ধরি, অপর পাশে আমরা দেখি লাল। জি স্যার। আমি ছোটবেলায় ভাবতাম এটা মনে হয় আমি হাতের মধ্যে এত রক্ত, আমি রক্ত দেখি মনে হয়। না, 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 আসলে রক্ত দেখি না। মানে রক্ত থাকে অনেক, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিফিউশন, বিভিন্নভাবে ডিফ্রাকশন হয়ে তারপর আমরা দেখি। তো যাই হোক, তো ফাইনালি আপনাদেরকে এগুলি আপনারা অবশ্যই পড়বেন। ফাইনালি আপনাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটা হলো কি, আমরা এখানে কিন্তু জিনিস অ্যাজিউম করে নিছি। কি অ্যাজিউম করে নিছি? যে আমরা যতগুলো আলো ফেরত পাচ্ছি, সবগুলো আলো আমার অ্যাট্রিয়া থেকে ফেরত আসতেছে, মানে ধমনী থেকে ফেরত আসতেছে, যেখানে বিশুদ্ধ রক্ত আছে। কিন্তু এই ঘটনাটা তো সত্যি না। আসলে তো সব আলো আমার ধমনী থেকে রিফ্লেক্ট করতেছে না। কিছু কিছু আলো আমার ভেইন থেকেও রিফ্লেক্ট করতেছে, কারণ যে জায়গাতে ধমনী আছে সেই জায়গাতে অবশ্যই শিরা আছে। অ্যাট্রিয়া যেখানে আছে সেখানে আপনার ভেইনও আছে, তাই না? স্বাভাবিকভাবে। এবং ওটার সঙ্গে আপনার রক্ত আছে, রক্তের সঙ্গে আপনার মাংস আছে, ফ্যাট আছে, অনেক কিছু আছে। সো আলোটা যে আপনি ফেরত পাচ্ছেন, এটা আমাদের অ্যাজাম্পশন ছিল যে সব আলো আমরা অ্যাট্রিয়া থেকে ফেরত পাচ্ছি। কিন্তু আসলে কিন্তু রিয়েল লাইফে ঘটনা কিন্তু এটা না। ঘটনা এটার মধ্যে অনেক কিছু আছে আরো। এই জন্য আপনি যদি শুধু বিয়ার ল্যাম্বার্ট লটা ফলো করেন, মানে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, এই বিয়ার ল্যাম্বার্ট লটা যদি ফলো করেন, তখন আপনার যে লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা পাবেন না। এই জন্য আমাদের যেটা করতে হয় যে আমাদের অনেক বড় একটা পপুলেশন থেকে, বিরাট বড় একটা পপুলেশন থেকে এই সেন্সরটাকে ক্যালিব্রেট করতে হয়। মানে অ্যাকচুয়ালি আমি যদি এই রিডিংটা পাই, এটার মানে এতটুকু অক্সিজেন আছে। এই রিডিংটা যদি পাই, এতটুকু অক্সিজেন আছে। এই ইনফরমেশনটা আপনার মাইক্রোচিপের মধ্যে থাকা লাগে। মানে আপনি যেই মেশিনটা দিয়ে মেজার করবেন, ওই মেশিনটার মাইক্রোচিপের মধ্যে থাকা লাগবে। কারণ ও যতটুকু আলো পাইতেছে, ট্রান্সমিটেড আলো পাচ্ছে, এই পুরাটা আলো কিন্তু আপনার অ্যাট্রিয়া থেকে রিফ্লেক্ট করে আসতেছে না। কিছু কিছু আলো কিন্তু আপনার ভেইন থেকেও আসতেছে এবং মাঝখানে যে টিস্যু আছে সেখান থেকেও আসতেছে। সো আপনি যে ইনফরমেশনটা পাচ্ছেন, এটা কিন্তু পিওর আপনার যে ধমনী, সেই ধমনীকে রিপ্রেজেন্ট করতেছে না। এই জন্য আমাদের ক্যালিব্রেশন করা লাগে। সো ক্যালিব্রেশন করার জন্য এরকম কার্ভ থাকে। এই কার্ভ থেকে আমরা হিসাব করতে পারি যে আপনার ইন্টেন্সিটি যদি এতটুকু হয়, তখন আমার ব্লাড স্যাচুরেশন এত। কারণ এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে এরকম একটা ক্যালিব্রেশন কার্ভ বানানো হয়েছে। সো এতটুকুই ছিল আমাদের এটা পড়ানোর উদ্দেশ্য। আজকে আমরা আরেকটা টপিক দেখবো এটার পরে। আপনাদের কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার এটা নিয়ে পড়লে আর কি পরে কোশ্চেন গুলো আর কি বের হবে। পরে কোশ্চেন হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আরেকটা যে জিনিসটা দেখবো, যে আজকের জিনিসটা পড়ি আমাদের ব্লাডের মেজারমেন্ট শেষ। সো আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হলো গিয়ে আপনার ব্লাডের ফ্লো মেজারমেন্ট। ব্লাডটা কত ভেলোসিটিতে ফ্লো করতেছে সেই জিনিসটা আমরা কিভাবে মেজার করব। আপনারা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট যখন করছেন, অ্যাসাইনমেন্টে আপনাদের একটা সেন্সর ছিল যেটার নাম ছিল হলো গিয়ে ফ্লো সেন্সর বা ভেলোসিটি সেন্সর। আপনারা কি সবাই জি স্যার। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা লিখছেন? স্যার ওটাতে ভেলোসিটি সেন্সরটা সেরকম দিতে পারি না, তবে ফ্লো সেন্সরটা কি হচ্ছে। দিয়ে বানাইছেন আপনারা ফ্লো সেন্সর? স্যার ওটা আমি দিয়েছিলাম হচ্ছে ওয়াটার ফ্লো সেন্সর। আপনি কি একটা ফ্যানের মতো জিনিস দিয়েছিলেন, এই ফ্যানটাকে ঘুরায় আরপিএম মেপে তারপর ফ্লো মাপছেন? জি স্যার। এটা বাদে অন্য কেউ কিছু করছেন? এই ফ্যান টেকনিক মানে প্রাগৈতিহাসিক কালের টেকনিক বাদে অন্য কেউ কিছু ইউজ করছেন আর? এটা কিন্তু অনেক পুরনো টেকনিক ফ্যান, এবং এটা কমনলি ইউজ করা হয়। আপনার বাজারে বাতাসের ফ্লো মাপার জন্য যে সেন্সরগুলো থাকে, ওগুলোর ভিতরে কিন্তু এরকম ফ্যান থাকে। আপনারা দেখবেন যে পাটুয়াটুলি বা অন্য কোথাও গেলে এরকম বাতাসের স্পিড সেন্সর মিটার কিনতে পাওয়া যায়। ছোট একটা ফ্যান থাকে, বাতাস যখন ফ্লো করে ওই ফ্যানটাকে ঘুরায়, তখন ওইটার থেকে আরপিএম মাইপে বলতে পারে যে কতটুকু ফ্লো রেট। এটাই মনে হয় সবাই করছেন আপনারা, কারণ এটা হলো সবচেয়ে কমনলি অ্যাভেলেবেল। তবে ব্লাডের জন্য জেনারেলি অনেকগুলো টেকনিক আছে। কারণ এক নম্বর কথা হলো কি, ব্লাডের যদি আমি বলি যে ব্লাডের ফ্লো আপনার মেজার করতে হবে, মনে করেন আমি আপনাদেরকে, আপনার ইঞ্জিনিয়ার, আমি আপনাদেরকে একটা টাস্ক দিলাম যে ব্লাডের ফ্লো রেট মেজার করতে হবে। তা আপনারা কীভাবে বানাবেন জিনিসটা? আমি আপনাদের কিছু আইডিয়া শুনতে চাই যে কীভাবে বানাবেন আপনারা।
যে কোনো আইডিয়া বলতে পারেন, হাতকে কাটতে পারেন, ছিঁড়তে পারেন, আমার কিছুই যায় আসে না। কিভাবে মাপবেন ব্লাডের ফ্লো রেট? পারবেন না? আপনি মনে করেন ওয়াটারের জন্য যেটা বানাইছেন এটাই আমাকে ব্লাডের জন্য বানায় দেন, তাহলে কিভাবে বানাবেন? স্যার ওখানে তো হচ্ছে ব্লাডের জন্য একটা ফ্যান ইউজ করছিলাম, তো ওখানে তো হচ্ছে ফ্যানের যে আরপিএম গুলা মেপে ওটার হচ্ছে মানে ওটা একটা লিনিয়ারলি ভাবে হচ্ছে ওইটার হচ্ছে ফ্লোটা মাপা হয়েছিল। কিন্তু এটা যে এখন রক্ত এরকম যদি মাপতে চাই তাহলে কেমনে মাপবো? রক্ত যদি মাপতে চাই রক্ত তো কনস্ট্যান্ট ফ্লো করতেছে, আমি স্পিডটা মাপতে চাই। তাহলে কি স্যার যেভাবে হচ্ছে বাতাসের ফ্লোটা করছিলাম ওইভাবে করবো? বলেন কেমনে করবেন? স্যার ভাবতে হবে। ভাবতে হবে, কাটতে হবে আর কি, হাতটাকে কাটতে হবে, হাতটাকে কেটে ওই দুই দুই জায়গার মধ্যে একটা বড় পাইপ লাগাইতে হবে, ওই পাইপের মাঝখানে ফ্যানটা রাখা লাগবে, তারপর ব্লাড ফ্লো করবে এই কাটা হাত দিয়ে, তারপর ওই ফ্যানটা ঘুরাবে ব্লাডটা, তারপরে মাপতে পারবেন। এটা বাদে তার মাপার কোনো উপায় নেই, আমি দেখতেছি না অ্যাটলিস্ট। সো স্বাভাবিকভাবে আপনি যদি কোনো পেশেন্টকে নিয়ে যান, কোনো পেশেন্টই এক্সপেক্ট করবেন ওর হাত কেটে আপনি ব্লাড ফ্লো মেজার করবেন, কোনো পেশেন্টই এটা এক্সপেক্ট করবে না। সো এটার জন্য বেশ কয়েকটা টেকনিক আছে, যেটার মধ্যে সবচেয়ে পপুলার যে দুইটা টেকনিক, সেটার মধ্যে একটা হলো কি আপনার, একটা টেকনিক হলো কি ইলেকট্রোম্যাগনেটিক। সেটাতে বেসিক্যালি কি করা হয়, আপনার এই হাতটা থাকে, এই হাতের চারপাশে একটা ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট লাগানো হয়। এই চারপাশে ইলেকট্রোম্যাগনেটটা লাগানো হয়, তো আপনার ব্লাডটা যে ফ্লো করতেছে, যখন ফ্লো করে তখন এটার ভিতরে ফ্লাক্স চেঞ্জ হয়। এই ফ্লাক্সের মেজারমেন্টটা নিয়ে আমরা বলতে পারি যে কী পরিমাণ ব্লাড ফ্লো করতেছে। তো এটা আমি আপনাদেরকে পড়াবো না, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি আপনাদেরকে যেটা পড়াবো সেটা হলো গিয়ে ডপলার, ডপলার ফ্লো মিটার। ডপলার কথাটার অর্থ জানেন সবাই? ডপলার মানে কি? ডপলার কোথায় পড়ছেন আপনি, ইন্টারমিডিয়েট আর ম্যাট্রিকে? ইন্টারমিডিয়েটে, ফিজিক্সে। ডপলার হলে কি আমরা পড়ছি যে, মনে করেন এরকম একটা অবজেক্ট আছে, এটা হলে গিয়ে সাউন্ড সোর্স আপনার, আর এর হলে গিয়ে অবজারভার। তো এই সাউন্ড সোর্সটা মনে করেন মুভিং, স্থির না, ওগুলো গিয়ে ডানে বা বায়ে মুভ করতেছে, ও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড এমিট করতেছে। ও যদি মুভ করে অবজার্ভ, এখানে মনে করেন ফ্রিকোয়েন্সি একটা, এই ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি একটা, ও যখন ডানে বা বায়ে মুভ করবে, অবজারভার যেই সাউন্ডটা পাবে সেটা মনে করেন, অবজারভার যেই সাউন্ডটা পাবে এফ ও সমান সমান এটা হবে হলে গিয়ে ট্রান্সমিটেড প্লাস মাইনাস ডপলার শিফট। এই জিনিসটা কি পড়ছেন আপনারা, মনে পড়ে? যেমন দেখবেন আপনারা যদি কেউ ট্রেন স্টেশনে যান, ট্রেন স্টেশনে গিয়ে মনে করেন আপনি প্ল্যাটফর্মে দাঁড়ায় আছেন, একটা ট্রেন আসতেছে দূর থেকে হর্ন বাজায় বাজায়, তা আপনি দেখবেন যে হর্নের কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, কারণ হর্নটাকে বানানোই হয় এইভাবে যে ওরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সাউন্ড বাজাবে। যেই ফ্রিকোয়েন্সিটা ঠিক করে দেওয়া, ও কিন্তু সবসময় সেই ফ্রিকোয়েন্সি সাউন্ডই ছাড়তে থাকবে, ইমিট করতে থাকবে। কিন্তু ট্রেনটা আপনার যত কাছে আসতে থাকে তত আপনার মনে হয় না যে হর্নের ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ হইতেছে? এবং ট্রেনটা যখন আপনার কাছে এসে থেমে আবার দূরে চলে যায় তখন কিন্তু আবার হর্নের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। এটা আপনারা যখন মনে করেন রাস্তা পার হওয়ার সময় দেখবেন যে আপনাকে সাই করে যে আপনার পাশ দিয়ে যদি কোনো গাড়ি চলে যায়, গাড়িটা যদি হর্ন বাজাইতে থাকে, তাহলে আপনাকে যেই মুহূর্তে ক্রস করে তখন সাউন্ডটা কিন্তু পি এরকম হয়ে যায়, মানে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, পিচটা চেঞ্জ হয়ে যায়। আর গাড়িটা যখন আপনার দিকে আসতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে। এই জিনিসটা কি কখনো খেয়াল করছেন আপনারা? কখনো খেয়াল করেন নাই? এটা তো আপনাদের ইন্টারমিডিয়েট থাকার কথা, আমি অবাক হলাম যে আপনারা ইন্টারমিডিয়েট এই জিনিসটা পড়েন নাই। এই ফেনোমেননটাকে বলা হয় লাগে ডপলার ইফেক্ট। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন ডপলার ইফেক্ট কাকে বলে। মানে আপনার সাউন্ড সোর্স বা অবজারভার কোনো একজনের রিলেটিভ পজিশন যদি চেঞ্জ হয়, মানে কোনো একটা যদি মোশনে থাকে, তখন এরা যেই ফ্রিকোয়েন্সিতে আপনি শব্দটাকে ট্রান্সমিট করতেছেন, অবজারভার ওই ফ্রিকোয়েন্সিতে শব্দটাকে শুনে না, ওর শব্দের ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ডপলার শিফট হয়। এই ডপলার শিফটের যেই প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা একটা ব্লাড ফ্লো মিটার বানাই, যেটার নাম হলো কি ডপলার ফ্লো মিটার। সো ডপলার ফ্লো মিটারটা সিম্পলি কীভাবে কাজ করে, স্বাভাবিকভাবে যেহেতু এটা সাউন্ড নিয়ে কাজ করতেছে, অবশ্যই আমাদের সেন্সরটা হতে হবে সাউন্ড এমিট করবে এমন একটা সেন্সর। তাহলে স্বাভাবিকভাবে আমরা কী ধরনের সেন্সর ইউজ করব সাউন্ডের জন্য?
আল্ট্রাসনিক সেন্সর জি স্যার। আর আল্ট্রাসনিক সেন্সর ইউজ করবে। এটা মনে করেন আপনার হাত, আমি সুন্দর আঁকতে পারি না, তারপর আমি চেষ্টা করতেছি। এটা মনে করেন আপনার হাত, নিচে যেটা আছে এটা হাত। এটার মধ্যে আপনার যে রক্তকণিকাগুলো আছে, আমরা জানি যে রক্তকণিকাগুলো এরকম একটা নির্দিষ্ট গতিতে পাস করতেছে। আপনি এখানে একটা আল্ট্রাসনিক ট্রান্সমিটার রিসিভার একসাথে বানাইলেন, মানে ওর দুইটা পিজোইলেকট্রিক ক্রিস্টাল আছে, একটা হলে গিয়ে ট্রান্সমিটার, একটা হলে গিয়ে রিসিভার। মানে এটার যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি দেখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হলে গিয়ে দেখতে এরকম। এইটা হলে গিয়ে আপনার ট্রান্সমিটার, আর এটা হলে গিয়ে আপনার রিসিভার। মানে ও হলে গিয়ে আল্ট্রাসাউন্ড ট্রান্সমিট করতেছে, আর যেই আল্ট্রাসাউন্ডটা আপনার বাড়ি খেয়ে ফেরত আসতেছে ওইটাকে রিসিভ করতেছে। তো এটা হলে গিয়ে আল্ট্রাসাউন্ড ট্রান্সমিটার রিসিভার। তো স্বাভাবিকভাবে এটা একটা আল্ট্রাসাউন্ড জেনারেট করতে থাকবে। এরকম করে একটা আল্ট্রাসাউন্ড, মনে করেন অন্য একটা কালারের পেন যদি আমি নিই, এরকম মনে করেন আল্ট্রাসাউন্ড ইমিট করতেছে, সুন্দর এরকম করে আল্ট্রাসাউন্ড ইমিট করতেছে। তো খুবই ভালো কথা, আল্ট্রাসাউন্ড ইমিট করতেছে। তো আল্ট্রাসাউন্ড যখন ইমিট করতে থাকবে, তখন আপনার এই রক্তের কোনো একটা কণিকার সঙ্গে বাড়ি খেয়ে ওর আল্ট্রাসাউন্ডটা ফেরত আসবে। মনে করেন আল্ট্রাসাউন্ডের দিক হলে কি এদিকে, ওইখান থেকে বাড়ি খেয়ে কিছুটা আল্ট্রাসাউন্ড আবার ফেরত আসবে। এই যে আল্ট্রাসাউন্ডটা যে ফেরত আসলো, আমি মনে করেন পাঠাচ্ছি হলে গিয়ে যেটা আমি পাঠাচ্ছি সেটা পাঠাচ্ছি হলে গিয়ে এফটিতে, আর যেটা আমি রিসিভ করতেছি সেটা হলে গিয়ে এফআর, রিসিভড ফ্রিকোয়েন্সি। তো আপনার রিসিভড ফ্রিকোয়েন্সির মধ্যে অবশ্যই একটা ডপলার শিফট থাকবে। বারবার ভুল লাগতেছি, এটা যদি এফআর হয় তাহলে এখানে হবে কি এফটি প্লাস মাইনাস এফডি। মানে আপনি ট্রান্সমিট করতেছেন এফটিতে, কিন্তু যখন আপনি রিসিভ করবেন তখন ওটার মধ্যে একটা ডপলার শিফট থাকবে। এই ডপলার শিফটটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? ডপলার শিফটটা ক্যালকুলেট করার ইকুয়েশন হলে গিয়ে এফডি সমান সমান এফটি টু ভি কস থিটা বাই সি। এখানে ভিটা হলে কি, আমি আপনাদেরকে এখানে লিখে দিই, ভিটা হলে কি আপনার আরবিসি, যেটা মানে রেড ব্লাড সেল, এটার ভেলোসিটি, আরবিসির ভেলোসিটি, রেড ব্লাড সেলের ভেলোসিটি। তো এইখানে আমরা কোন জিনিসটা মাপতে চাচ্ছি বলুন তো? এই পুরো জিনিসটা থেকে আমরা কোন জিনিসটা মাপতে চাচ্ছি? কোন জিনিসটা মাপতে যাচ্ছি? এটাই মাপতে যাচ্ছি, তাই না? ভেলোসিটিটাই তো মাপতে যাচ্ছি আমরা, রেড ব্লাড সেলের। এই ভেলোসিটিটা যদি জানি তাহলে আমরা ফ্লো রেটও মাপতে পারবো হিসাব করে। সো এটা মাপার জন্য আমাদের কি কি জানা লাগবে দেখেন। একটা জানা লাগবে হলে গিয়ে এই এফটিটা জানা লাগবে। এফটিটা হলে গিয়ে আপনার কি পরিমাণ, কি তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাসাউন্ড আপনি ইমিট করতেছেন। এটা কিসের উপর ডিপেন্ড করবে? কি তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাসাউন্ড ইমিট করতেছেন? আপনারা অলরেডি অ্যাসাইনমেন্ট করছেন, সবাই জানেন। কিসের উপর ডিপেন্ড করবে? ফ্রিকোয়েন্সির উপর। এটা তো ফ্রিকোয়েন্সি, এই জিনিসটাই তো ফ্রিকোয়েন্সি, মানে ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি। যে আল্ট্রাসাউন্ডটা আপনি ট্রান্সমিট করছেন এটা ফ্রিকোয়েন্সি, মানে এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমরা পড়ছিলাম ক্রিস্টালের থিকনেসের উপরে। পিজোইলেকট্রিক ক্রিস্টালের থিকনেসের উপর ডিপেন্ড করবে যে এই ফ্রিকোয়েন্সিটা কতটুকু জেনারেট হবে। সো এটা আমরা জানি, কারণ আমরা ক্রিস্টালের থিকনেসটা আগের থেকেই ঠিক করে দিব। সো আমরা এফটিটা জানি। এই ব্যাপারে কি সবাই এগ্রি করতেছেন? জি স্যার, পিজোইলেকট্রিক ক্রিস্টালের সিড উপরে। মানে হলে কি আপনার আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি, মানে আপনি যে মিডিয়ামে আল্ট্রাসাউন্ড পাঠাচ্ছেন, মানে আমার হাতের মধ্যে আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি। সি আমরা জানি। যদি আমরা আল্ট্রাসাউন্ডটার ফ্রিকোয়েন্সি জানি, আমরা যদি হাতের ঘনত্ব জানি, তাহলে আমরা ওইখান থেকে সহজেই সিটা হিসাব করতে পারবো। এই ব্যাপারে সবাই এগ্রি? সিটা আমরা জানি, মানে এই মিডিয়ামে আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি আমরা জানি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। থিটাটা হলো গিয়ে আপনার এই ব্লাড আর আল্ট্রাসাউন্ডের মধ্যে যেই অ্যাঙ্গেলটা, এটা হলো গিয়ে আমার থিটা। এই থিটাটা কি আমরা মাপতে পারি? জি স্যার, এটা তো মাপাই যায় 180 থেকে যদি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই অ্যাঙ্গেল না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে আমি জিনিসটা বসাইছি ওটার থেকে আমি থিটাটাও বের করে ফেলতে পারি না? জি স্যার, পারা যাবে। তাহলে স্যার, আমার অজানাটা রইল কি? অজানাটা রইল হলে কি ডপলার শিফট, এটা একটা অজানা, এটা আমরা জানি না। আর হলে কি এই ভেলোসিটি, এটা আমরা মাপবো। যদি কোনোভাবে আমরা যদি ডপলার শিফটটা মেপে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমার ভেলোসিটিটা বের হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার।
এটা কিন্তু খুব সহজ আমার জন্য, এই জন্য আমার ডপলার ফ্লো মিটারটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটার মধ্যে এত সহজ হিসাব নিকাশ, মানে অবাক করার মতো ব্যাপার। তো এই জিনিসটা আমরা হিসাব কেমনে করি, এই জিনিসটা আমরা হিসাব করি। আপনারা কি এই কোর্সটা করছেন, কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড সিস্টেম? জি স্যার। ওইখানে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে পড়ছেন, এএম রেডিও কিভাবে কাজ করে? আচ্ছা, যদি না পড়েন সমস্যা নেই, আমি আবার মনে করে দিই। জি স্যার। মনে করেন ট্রান্সমিটেড যে সিগন্যালটা, ধরলাম যে ট্রান্সমিটেড সিগন্যালটা হলে কি এরকম, এটি ট্রান্সমিটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড সমান সমান এটি এ কস ওমেগা টি ওমেগা টি। টি, ঠিক আছে? এইভাবেই তো জেনারেলি আমরা যে কোনো সাউন্ড ওয়েভকে রিপ্রেজেন্ট করি, তাই না? সাউন্ড ওয়েভ বা সাইনোসয়েডাল ওয়েভকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আর রিসিভ যে সিগন্যালটা, সেই রিসিভ সিগন্যালটা আপনার হবে হলে কি, ধরলেন বি, এটার অ্যামপ্লিটিউড হলে কি বি কস ওমেগা টি, এখন আর থাকবে না, এখন ওমেগা টির জায়গায় হবে ওমেগা টি প্লাস ওমেগা ডি, যেহেতু আমরা যে একটু আগে বললাম যে এখানে একটা ফ্রিকোয়েন্সি শিফট হবে, এরকম হইলো, ঠিক আছে? আমরা এরকম একটা ইকুয়েশন পাইলাম। তো এখন এই দুইটা ইকুয়েশন আমাদের কাছে আছে, কারণ আমরা কি ট্রান্সমিট করতেছি আর কি রিসিভ করতেছি দুইটাই আমরা জানি। এখন এই দুইটার থেকে আমরা হিসাব করব কিভাবে, যে আমার ডপলার শিফটটা কতটুকু। তো ডপলার শিফটটি হিসাব করার জন্য আমরা যেটা করব, যে আমরা নতুন একটা ইকুয়েশন করব। নতুন একটা ইকুয়েশন কি করব, নতুন একটা ইকুয়েশন করব। আমরা তো এইটিটা জানি, ট্রান্সমিট যেটা করছি এটা আমরা জানি, এ আরটা আমরা পাইলাম। মনে করেন এ আরটা আমি রিসিভ করলাম, কোনো একটা রিসিভার দিয়ে আমি এ আরটাকে রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি করব কি, আমি যেই সিগন্যালটাকে আমি পাঠাইছি ওইটা দিয়েই আমি এটাকে গুণ করে দিব। এই জিনিসটাকেই বলা হয় কি অ্যামপ্লিটিউড মডুলেশন, মানে কোনো একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আপনি অরিজিনাল সিগন্যালটাকে গুণ করে দিবেন। সো গুণ করে দিলাম, গুণ করে দিলে দেখেন আমার কি আসবে, আসবে হলে গিয়ে এ কস ওমেগা, সরি ওমেগা টি টি, আর এটার সঙ্গে আপনার হলে গিয়ে বি কস ওমেগা টি প্লাস ওমেগা ডি টি, এই জিনিসটা আসবে। এটা মুছে দিই, এটা আপনার অলরেডি হয়তো মনে থাকবে আপনাদের। এটা যদি করি, আমাদের একটা সূত্র আছে, কস এ কস বির একটা সূত্র আছে, আপনারা হয়তো ইন্টারমিডিয়েট এই জিনিসটা পড়ছেন, মনে আছে? কস এ কস বির সূত্র, কস এ কস বিকে আমরা এইভাবে লিখতে পারি, মানে কস এ প্লাস বি কস এ মাইনাস বি, মনে আছে? স্যার স্যার এখন মনে কস ওমেগা ডি, আর আরেকটা কম্পোনেন্ট আসবে হলে কি আপনার, সরি এখানে টি থাকবে একটা, আরেকটা কম্পোনেন্ট আসবে হলে কি এ বি বাই টু কস ওমেগা ডি টু ওমেগা টি। সেখানে এই ঠিক আছে? টুটা কেন আসলো স্যার? এই যে যোগ করে দিলেন, যে যোগ করে দিলে যে ওমেগা টি এখানে একটা আছে আর এখানে একটা আছে, দুইটা মিলে টু ওমেগা টি হয়ে যাবে না? জি জি। ওই কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি, ঠিক আছে? তো এখন এইটার যদি আপনি ফ্রিকোয়েন্সি প্লটটা যদি আপনি করেন, মানে এই এখন যে গুণ করলাম, গুণ করার পরে আমি যদি ফ্রিকোয়েন্সি প্লটটা করি, ফ্রিকোয়েন্সি প্লটটা আসবে হলে কি এরকম, যে একটা জায়গায় থাকবে হলে কি এফ ডি, আর একটু স্পেকট্রামে দেখানো হবে স্যার। দূর এক্স্যাক্টলি ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা করি, তাহলে আমরা এখানে দেখবো হলো কি টু এফ টি প্লাস এফ ডি, তাই না? জি স্যার। এখন আমি যদি একটা ফিল্টার ইউজ করি, একটা লো পাস ফিল্টার যদি লো ইউজ পাস করি, তাহলে ফিল্টার কি করবে, ও এটাকে কেটে দিবে না? শুধু এফডি কে নেবে। শুধু এফডি কে নেবে। ওখান থেকে আমরা খুব সহজে এফডির ফ্রিকোয়েন্সিটা মেপে ফেলতে পারবো না জি স্যার। ফুরিয়ার ট্রান্সফরমেশন করে? তখন আমরা কি করলাম, এফডির মানও এখন জেনে গেলাম, জানা এখন খুব সহজে আমরা ভেলোসিটিটা বের ভেলোসিটি বের করতে করবে। পারবো। মানে এর থেকে এলিগেন্ট সলিউশন কি হয় কোনো কিছুর ভেলোসিটি মাপার? আমার মতে হয় না। মানে এটা হলে কি আমার জানা মতে সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে এলিগেন্ট সলিউশন ফ্লো মাপার জন্য। সবাই কি বুঝতে পারছেন এই সিস্টেমটা? জি স্যার। এবং এই জিনিসটাকে আরেকভাবে বানানো যায়, সেটা হলে কি আপনাদের সেলফ স্টাডি। আরেকভাবে বানানো যায় কি, মানে আপনি একটা জায়গাতেই দুইটা সেন্সর না ইউজ করে আপনি একটার মধ্যে ট্রান্সমিটার ইউজ করবেন আর অপর সাইডে রাখবেন হলে গিয়ে রিসিভার। এটাকে বলা হলো কি, এটার নাম কি জানেন? এটার নাম হলো কি ট্রান্সমিট টাইম ফ্লো মিটার, এটার নাম। এটা আপনারা নিজেরা পড়বেন। এই জিনিসটা একদম সিমিলার প্রিন্সিপালে কাজ করে, জাস্ট এখানে দুইটা প্রোব লাগবে আপনার। আমি এখন যেটা দেখালাম এটাতে একটা প্রোবের মধ্যে দুইটা সেন্সর থাকে, সরি সেন্সর এবং দুইটা ট্রান্সমিটার এবং রিসিভার থাকে, আর এটার মধ্যে এক সাইডে থাকে ট্রান্সমিটার আর এক সাইডে থাকে রিসিভার, কারণ আল্ট্রাসাউন্ড তো শরীর ভেদ করে যেতে পারে। সো ট্রান্সমিট করে যায় এবং এখানে আপনি রিসিভ করেন, এবং এখানে একটা ডপলার শিফট হয়, কারণ যেহেতু ব্লাড মুভ করতেছে, সো একটা ডপলার শিফট করে দেয়। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আপনাদের কি এখনো এই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগতেছে?
জি স্যার, জিনিসগুলো তো অবশ্যই ইন্টারেস্টিং স্যার, তবে এটা আরো ইন্টারেস্টিং হবে স্যার জিনিসগুলো আরো ভিজুয়ালাইজ করতে পারলে, আরো আপনারা একটু তাহলে ইউটিউবে ভিডিও দেখেন, ঠিক আছে? আমি আজকে চেষ্টা করবো, আজকে আমি কয়েকটা ইউটিউব ভিডিও দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার, আমাদের কিছু অ্যানিমেশন ভিডিও দিয়ে দেন আপনারাও নিজেরা একটু সার্চ করে দেখেন। মানে আমি তো আসলে সময়ের অভাবে অনেক কিছু দিতে পারি না। হয়তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার জানার সুযোগ হয়েছে, কারণ লম্বা সময় ধরে ক্লাস করা হতো। এখন আপনাদের এরকম সুযোগ নেই। সো আপনারা নিজেদের ইচ্ছাতেও কিছু জিনিস সার্চ করে দেখবেন, ঠিক আছে? আপনারা সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। ঠিক আছে, জি তাহলে স্যার। আজকের ক্লাস এখানে শেষ। এই উইকের মতো ফাইনালি সামনের উইকে আবার দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।